আচ্ছা, সকলকে গুড আফটারনুন। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা দেখো তো একবার। সব ঠিকঠাক রয়েছে। অনেক দিনের ডিমান্ড তোমাদের জিওমেট্রি ক্লাস। দেখো আমরা সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করছি। আমরা আমরা মোটামুটি নাম্বার সিস্টেম আমাদের হয়ে গেছে, ত্রিকোণমিতি হয়ে গেছে, আমাদের রেশিও প্রশ্ন হয়ে গেছে। এর থেকে স্পিডে করার সম্ভব না, তাহলে তোমার কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? অ্যাডভান্স ম্যাথটা খুব সুন্দর করে কমপ্লিট করে নিই আমরা। জিওমেট্রি একটা অনেক বড় একটা টপিক। তুমি যদি জিওমেট্রি ভালো করে শিখতে যাও, এখানে 2 মাস সময় লাগে, ঠিক আছে? আমি চেষ্টা করব মোটামুটি আহ, যতগুলো ক্লাস দেওয়ার ততগুলো ক্লাসই দেওয়ার, যাতে তোমাদের কোনো কোশ্চেন না আটকায়, ঠিক আছে? তো ভালো করে শিখে নিও কিন্তু জিওমেট্রি। আর যদি খুব তাড়াহুড়ো থাকে তোমাদের অ্যারিথমেটিক পোর্শন নিয়ে, যে প্রফিট লস পার্সেন্টেজ এই ওই ওই, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছিল না রেকর্ড, সেটা করলেও যথেষ্ট। বা তুমি আমার যে কোনো একটা ব্যাচ করো তাহলেই যথেষ্ট। তুমি তুফান ব্যাচ করলেও কোনো অসুবিধা নেই, যে তাড়াহুড়ো থাকে। কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি লাইভই করাবো, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভই হবে। সাউন্ড লো শোনা যাচ্ছে তো? একটু সাউন্ডটা লো হচ্ছে, আমি জানি জানি না কিসের জন্য। আমি এমনি শোনা যাচ্ছে কিনা সেটা বলো। একদমই পারফেক্ট আছে। আমার ফোন থেকে তো একদমই সুন্দর শোনা যাচ্ছে ভাই। এবার এর থেকে আমি এখন সাউন্ড বাড়াতে পারবো না, ঠিক আছে? তারপরে আবার উল্টো পাল্টা হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। প্রত্যেক ক্লাসে প্রচুর অ্যাড দেয়। দেখছি আমি এই ব্যাপারটা, একজন আমাকে এসএমএস করেছে, আমি দেখছি। দেখছি আমি এই ব্যাপারটা, দেখছি আমি, ঠিক আছে? প্রাইভেট করে ক্লাস করালে তো অ্যাড দেওয়ার কথা নয়, তবু আমি দেখছি। কারণ হতে পারে ইউটিউব থেকে ক্লাসগুলো হচ্ছে তার জন্য, বাট আমরা দেখছি প্রাইভেট করে ক্লাস করলে অ্যাড দেওয়ার কথা নয়। ইউটিউব থেকে ক্লাস হচ্ছে বলে দিতে পারে, বাট আমি দেখে নিচ্ছি এটা, ঠিক আছে? এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নেই। অ্যাড দেয় 2 ঘন্টার তো অ্যাড দেয় না ভাই। তো তবু দেখে নিচ্ছি আমি, অসুবিধা হওয়ার কথা নয়। চলো, রেডি সবাই? সাউন্ড দেখিনি একবার। দাঁড়াও 1 মিনিট। দেখিনি একবার। ঠিকই আছে ভাই, এর থেকে বেশি সাউন্ড কি লাগবে তোমাদের? দাঁড়াও 1 মিনিট। ঠিকই আছে, একবার আস্তে কথা বল, তবুও শোনা যাচ্ছে খুব সুন্দর করে। ঠিকই আছে ভাই, এর থেকে বেশি সাউন্ড কি লাগবে তোমাদের? চলো, আর একটু বাড়ানো যেতে পারে, বাট আমি ভাই পারবো না। তারপরে অন্যরকম হয়ে যাবে। চলো, এবার আশা করি ঠিক আছে। রেডি এবার নতুন একটা টপিক শেখার জন্য, ইউটিউবে প্রথম আমার, ঠিক আছে? যদিও পুলিশের ব্যাচে কখনো জিওমেট্রি দরকার হয়নি, বেসিক একটা জিওমেট্রি দরকার হয়েছিল। আমি যত সময় একটা বা দুটো ক্লাস করিয়েছিলাম অনেক আগে সেটা। তো রেলের জন্য স্পেশালি এসএসসি বা রেলের জন্য সেই রকম ভাবে জিওমেট্রি ত্রিকোণমিতি ফার্স্ট তোমরাই আমার ক্লাস করছো, ঠিক আছে? একদমই তাই। এইবার চলো আমরা শুরু করে দিচ্ছি জিওমেট্রি। আচ্ছা, একটু ভালো করে বুঝে নাও। এই জিওমেট্রিতে আমরা যেইগুলো আমরা কম্পিউটার আমাদের অবশ্যই করতে হবে, এবং জিওমেট্রির সেকশনগুলোকে তুমি যদি ভাগ করো, প্রথমে আমরা লাইন এবং অ্যাঙ্গেলস, এটা আশা করি আজকে হয়ে যাবে, না হলে আর একদিন লাগবে, ঠিক আছে? তারপর ট্রায়াঙ্গেল, অনেক সময় ব্যাপার আছে ট্রায়াঙ্গেল, তারপরে চতুর্ভুজের মধ্যে সবকিছু পড়ে। দেখো আমি আবারও বলছি, যারা আমার পরিমিতির 16 ঘন্টা 4 মিনিটের ক্লাস করে নিয়েছো তারা তো ভাই শিখেই গেছো। তবু তোমাদের এখনো পরিমিতি হবে। আমরা অ্যাডভান্স ম্যাথ বলতে আমাদের ত্রিকোণমিতি, জিওমেট্রি, পরিমিতি, যদিও পরিমিতি অ্যারিথমেটিকের মধ্যে ধরে নেয়, আর অ্যালজেব্রা। কিন্তু যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে তাদের আমি জানি তোমরা আমার অ্যালজেব্রার মোটামুটি 70% আমি তুফান ব্যাচে কমপ্লিট করে দিয়ে সেটা করে নিয়েছো তোমরা। পরিমিতি তোমরা করে নিয়েছো, ত্রিকোণমিতি তোমাদের হয়ে গেছে। এটা হচ্ছে লাস্ট। এরপরে ছোট ছোট টপিক রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, তারপরে এপি জিপির কনসেপ্ট রয়েছে, সেইগুলো হাইট ডিস্টেন্স রয়েছে, কিন্তু হাইট ডিস্টেন্স আমি করিয়ে দিয়েছি। যারা আমার সাথে লেগে রয়েছে আমার মনে হয় অনেক কিছু তোমরা কমপ্লিট করে নেবে এটা হয়ে যাওয়ার পরে। কিন্তু আমি আবারও বলছি, তোমাদের এই ব্যাচ আমি সবই কমপ্লিট করাবো। এটা ভেবো না যে আমি করাবো না, এটা অবশ্যই ভাই তোমরা আমাকে পেমেন্ট করেছো, পেড করেছো, অবশ্যই আমি সবই দেবো। বাট যেরকম ভাবে সুন্দর করে চলছে সাজিয়ে গুছিয়ে সেরকম করেই হবে, ঠিক আছে? সার্কেল, বৃত্ত,
আর পলিগনস, এইগুলো আমরা এই পলিগনস কিন্তু আমরা আলাদা একটা চ্যাপ্টারও রয়েছে, সেটাও করব আমরা। সার্কেল আমরা পরিমিতিতে করেছি, কিন্তু জিওমেট্রিক প্রপার্টি কি সেটা আমরা শিখবো। দেখো আমরা যখন পরিমিতি করেছি বৃত্ত সম্পর্কে পড়েছি না, এরিয়া বের করেছি, এর তোমার পরিধি বের করেছি, আরো অনেক প্রশ্ন করেছি এখান থেকে। আমরা এখান থেকে কোয়াড্রিল্যাটারালও করেছি আমরা পরিমিতি, কিন্তু সেটা পরিমিতি, পরিমিতি মানে হচ্ছে মেনসুরেশন, মানে মেজারমেন্ট, মাপা, আর এটা হচ্ছে জ্যামিতির একটা পার্ট। ঠিক আছে, তো যতগুলো এগুলো রয়েছে সব করে কিন্তু আমরা করব। লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ, সার্কেল মানে বৃত্ত, এবং পলিগনস, এই কটা আমাদের কিন্তু করতে হবে জিওমেট্রির মধ্যে। বুঝতে পেরেছো? খুব সুন্দর করে পড়বো। দেখো হয়েছে? চলো এবারে দেখো, আমি লেখে লেখে করবো না, প্রথমত আমি আবারও বলছি কারণ সময় কম আছে, আমি বোঝাবো সবকিছু তোমাদের জন্য। আমি যেরকম নাম্বার সিস্টেমের পিডিএফ দিয়েছি সেরকম ভাবে তোমাদের পিডিএফ দেবো, খুব ভালো করে বোঝাবো এবং প্রশ্ন আজকে শুরু করে দেবো। এগুলো যদি লেখে লেখে করি তাহলে ভাই এইগুলো করতে 3খানা ক্লাস লাগবে, দরকারই নেই। এখন ডিজিটাল যুগ, ভালো করে বুঝবে পয়েন্ট কাকে বলে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবে, আমি বোঝাবো, এই পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি লেখে লেখে অবশ্যই করবো না। পয়েন্ট কাকে বলে তোমরা ছোটবেলা থেকে জানো যে পয়েন্ট কাকে বলে, বলো তো পয়েন্ট। ধরো আমি এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টের না আছে দৈর্ঘ্য, না আছে তোমার প্রস্থ, কোনো কিছুই নেই, এবং সেটাই কিন্তু এখানে ডেফিনিশনে লেখা রয়েছে, আর কিছুই নেই। আমি যেটা বলবো সেটা এখানে লেখা থাকবে, যে পয়েন্ট কি, বিন্দু হলো শূন্য ব্যাসার্ধের একটা বৃত্ত, যে একটা অবস্থা নির্ধারণ করে, একটি সাধারণ এর কোনো বড় অক্ষর দ্বারা চিহ্নিত করে। মানে ধরো একটা পয়েন্ট, এটা আমার কি রয়েছে, ধরো এটা এ পয়েন্ট দ্বারা আমি চিহ্নিত করছি। ঠিক আছে, তো সেটা হচ্ছে পয়েন্ট, এর কোনো কি, এর কোনো দৈর্ঘ্যও নেই, এর কোনো প্রস্থ নেই, এটা হচ্ছে একটা পয়েন্ট। ধরো এখানে আমার এ পয়েন্ট, এটা আমি এ দ্বারা ডিনোট করছি, বোঝা গেছে? তো এই হচ্ছে পয়েন্ট। তোমার এইগুলো তোমার ল্যাঙ্গুয়েজ, অঙ্কের ভাষায় তোমাকে এখানে ডেফিনেশন করা রয়েছে, বাট কনসেপ্টটা বুঝবে, এটা হচ্ছে পয়েন্ট, যার কোনো দৈর্ঘ্য নেই, যার কোনো প্রস্থ নেই। ঠিক আছে, কিছু নাই। এরপরে এই পয়েন্টগুলোকে কয় ভাগে ভাগ করা, দেখো টাইপস অফ পয়েন্ট, খুব সুন্দর করে ভালো করে বুঝবে, খুব সুন্দর করে। যদিও এগুলো বেশিরভাগ লাগবে না, কিন্তু জিওমেট্রির সাধারণ জ্ঞান তোমাকে থাকতে হলে এগুলো জানতে হবে। একটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট বা সমরৈখিক বিন্দু। এর মানে কি জানো? সমরৈখিক মানে ধরো আমি 3 বা 3-এর বেশি বিন্দু যদি একই রেখা অবস্থিত থাকে, একই মানে সরল রেখা অবস্থিত থাকে, এটা হচ্ছে কোলিনিয়ার। এখানে ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, বুঝতে পেরেছো? তো এই যে তিনখানা, 3-এর বেশি হতে পারে, 3 বা 3-এর বেশি, এরা যদি একই সমরেখায় অবস্থিত থাকে, সেটা হচ্ছে কি কোলিনিয়ার পয়েন্ট। ক্লিয়ার ভাই? ভালো করে বুঝবে কিন্তু, আমি খুব ভালোবেসে পড়াচ্ছি, তোমরা সেটাকে ভালো করে নিও। তো এটা হচ্ছে কি, বাংলা যদি বলি সমরৈখিক বিন্দু, ইংলিশটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। ক্লিয়ার সবার? তাহলে 3 বা 3-এর বেশি বিন্দু যদি একই সরলরেখা অবস্থা থাকে, সেটাই হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট। সেটাই লেখা রয়েছে, দেখো যদি 3 বা ততোধিক বিন্দু একই সরলরেখা অবস্থিত হয়, তাহলে ওই বিন্দুগুলিকে সমরৈখিক বিন্দু বলা হয়। এক্সাম্পল হিসাবে এই যেটা আমি করেছি সেটাই হচ্ছে এখানে। ইয়েস, বলো। হয়েছে? ক্লিয়ার সবার? চলো এবার ইয়েস আর নো বলতে হবে তো। বুঝতে পারলো? হ্যাঁ, না বুঝতে পারলো না। এবারে ভালো করে বুঝবে, আর একটা পয়েন্টকে ভাগ করে, একটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট, আর একটা হচ্ছে নন কোলিনিয়ার, মানে এর বিপরীতটা। যদি বলি আমি, যদি ওগুলো না পড়েই বলি, ধরো 3 বা 3-এর বেশি বিন্দু থাকবে যেটা সরলরেখা অবস্থিত থাকবে না, এটা এখানে রয়েছে, এটা একই এখানে রয়েছে, ধরো এটা এ বি সি, তুমি এটাকে, এটা এ, এটা বি, এটা সি, একই সরলরেখায় নয়। ঠিক আছে, একই সরলরেখায় নয়, তার মানে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে তোমার নন কোলিনিয়ার পয়েন্ট বা অসমরৈখিক বিন্দু। যে 3 বা ততোধিক বিন্দু একটি সরলরেখা অবস্থিত না থাকে, তাহলে ওই বিন্দুগুলিকে বলা হয় অসমরৈখিক বিন্দু বা নন কোলিনিয়ার পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? ছোট ছোট জিনিস আমরা ভালো, আজকে ভালো লাগবে দেখবে। জিওমেট্রি জানি তোমরা কোথায় কি করেছো, বাট তোমাদের আজকে ভালো লাগবে দেখবে জিওমেট্রি। ঠিক আছে, হয়েছে? এই কনসেপ্ট বোঝা গেছে? আমি আবার একবার তোমাদের বলে দিই, আমরা পয়েন্ট মানে এর কোনো কিছু নেই, জাস্ট একটা বিন্দু, না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ। পয়েন্টকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট, সমরৈখিক বিন্দু, 3 বা 3-এর বেশি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাকে বলে কোলিনিয়ার পয়েন্ট। আর এর বিপরীতে হচ্ছে নন কোলিনিয়ার, 3 বা 3-এর বেশি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত না হয়, তাকে বলে নন কোলিনিয়ার পয়েন্ট। ক্লিয়ার সবার? এগুলো অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। চলো এবারে আমরা যেটা বলি, এবার হচ্ছে দেখো লাইন। লাইন কি? লাইন মানে হচ্ছে তোমার, ভালো করে বোঝার চেষ্টা করো, লাইন, আমরা পয়েন্ট পড়লাম, অসংখ্য পয়েন্ট, অসংখ্য পয়েন্ট নিয়ে তৈরি হয় লাইন বা রেখা, এটাই লেখা রয়েছে, ভালো করে বুঝবে। কিন্তু এই যে
একটা রেখা অসীম সংখ্যক বিন্দু দিয়ে তৈরি হয় এবং এর কেবল দৈর্ঘ্য থাকে, কোনো মানে পুরুত্ব বা প্রস্থ থাকে না। একটি রেখা অসীম বা মানে এর উভয় দিকে প্রসারিত, মানে এটা বলছি ধরো আমি অসংখ্য এই যে বিন্দু রয়েছে এইগুলো নিয়ে তৈরি করছি একটা লাইন, সেটা বাঁকা হতে পারে সোজা হতে পারে। তো আমি একটা লাইন তৈরি করলাম, এই লাইনের কি রয়েছে, লাইনের কোনো এন্ড নেই, কোনো শেষ প্রান্ত নেই, এটা হচ্ছে রেখা। অসংখ্য বিন্দু রয়েছে এর মধ্যে, অসংখ্য বিন্দু নিয়ে তৈরি হচ্ছে কি, অসংখ্য পয়েন্ট নিয়ে তৈরি হচ্ছে একটা লাইন, একটা রেখা। এর শুধু দৈর্ঘ্য রয়েছে, তুমি এর প্রস্থ কখনোই বলতে পারবে না, পারবে? প্রস্থ না বলা সম্ভব, তুমি কি এটা বলতে পারবে এর প্রস্থ কত? না। যদি বলে এটা 5 সেন্টিমিটার, অবশ্যই 5 সেন্টিমিটার, তার মানে লাইনের শুধুমাত্র এখানে যদি আমি এই পর্যন্ত এন্ড করি তার মানে দৈর্ঘ্য অবশ্যই আছে কিন্তু প্রস্থ নেই, তার মানে লাইন তৈরি হচ্ছে অসংখ্য বিন্দু বা অসংখ্য পয়েন্ট নিয়ে তৈরি হচ্ছে লাইন, সেটাই এখানে লেখা রয়েছে এই যে। ঠিক আছে, রেখা অসীম সংখ্যক বিন্দু দিয়ে তৈরি হয় এবং এর কেবল দৈর্ঘ্য অর্থাৎ কোনো দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই, এই যে যেটা আমি বললাম সেটা। এবার এটাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা। সরল রেখা হচ্ছে এটা, রেখার কিন্তু কোনো এন্ড পয়েন্ট নেই, দেখতে পাচ্ছ তোমরা কোনো এন্ড পয়েন্ট নেই, এদিকে অনেক এদিকে অনেক, কোনো এন্ড পয়েন্ট নেই রেখার। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন যেটা সোজা হবে। আর কার্ভ লাইন কি রয়েছে, কার্ভ লাইন হতে পারে এইরকম, ঠিক আছে, যেটা বক্র রেখা বলা, যে রেখা তার দিক পরিবর্তন করে বক্র মানে আঁকা বাঁকা যেটা রয়েছে, এই যে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে। ক্লিয়ার? একদম বাচ্চাদের মতন করে তোমরা শুধুমাত্র জাস্ট মনে রাখো, পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা পয়েন্ট পড়লাম, এরপরে লাইন পড়লাম, লাইনকে দুই ভাগে ভাগ করা হয়। লাইন কি করে গঠিত হয়, অসংখ্য বিন্দু নিয়ে লাইন তৈরি হয়। দুই রকমের হতে পারে, শুধু সোজাই হবে এর কোনো মানে নেই, বাঁকাও হয়। একটা হচ্ছে স্ট্রেট লাইন মানে সরল রেখা, আর একটা হচ্ছে বক্র রেখা বা কার্ভ লাইন। ক্লিয়ার হয়েছে? এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, এটা হচ্ছে সরল রেখার এক্সাম্পল, এটা হচ্ছে কার্ভ লাইন এক্সাম্পল। লেখার দরকার নেই এগুলো, এগুলো কেন লিখবে, লিখবে না, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বোঝো। ঠিক আছে, শুধুমাত্র বোঝো, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝো। ঠিক আছে, নোট করার দরকার নেই, এগুলো পিডিএফ দেবো তো, নোট করবে না, নোট যখন আমি এখন শুধুমাত্র বুঝবে, নোট করার দরকার নেই। চলো এরপরে চলে আসে, দেখো আমরা লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের মানে কি, এটা এটা অনেক পরীক্ষা দিয়ে দেয় অবজেক্টিভে তোমার কনসেপচুয়াল। লাইন সেগমেন্ট কাকে বলে, লাইন দেখো আমরা একটু আগে বললাম লাইন মানে কি ভাই, লাইন মানে হচ্ছে ইট হ্যাজ নো এন্ড পয়েন্ট, মানে এর কোনো এন্ড পয়েন্ট নেই, এন্ডলেস যদি বলি, এটা হচ্ছে লাইন। কিন্তু লাইন সেগমেন্টের বাংলা যখনই দেখবে রেখাখণ্ড, মানে একটা রেখা এটা লাইন, তার একটা খণ্ড যদি নিই আমি, তাহলে এটাই হচ্ছে লাইন সেগমেন্ট, মানে রেখাখণ্ড। এটা ইংলিশে ভীষণভাবে ইম্পর্টেন্ট, লাইন সেগমেন্টটা। একটা রেখাখণ্ডের দুটি শেষ বিন্দু থাকে, সাধারণত রেখাখণ্ডকে বোঝায়। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, অবশ্যই লাইন সেগমেন্ট হচ্ছে এটা। তাহলে আমরা লাইন পড়লাম, লাইনের কোনো এন্ড পয়েন্ট নেই, লাইন সেগমেন্ট রয়েছে। আর একটা আছে এখানে লেখা নেই, হ্যাঁ আর একটা আছে, সেটা হচ্ছে রে। তোমরা জানতে পারো রে কাকে বলে? ওকে, রে কাকে বলে? রে হচ্ছে যার শুধুমাত্র একটা এন্ড পয়েন্ট থাকবে আর একটা এন্ড পয়েন্ট থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে রে এর মধ্যে পড়ে, এর বাংলাটা দেখে নিই একটু। ঠিক আছে, তো লাইন সেগমেন্ট এটা পরীক্ষায় দেয় যে লাইন সেগমেন্টের, অবশ্যই দেবে কনসেপচুয়াল, লাইন সেগমেন্টে কি আছে, দুটোই এন্ড পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট নেই, এরকম করে দেবে। তো লাইন সেগমেন্ট দুটোই এন্ড পয়েন্ট আছে, মানে লাইন সেগমেন্ট মানে একটা রেখাখণ্ড। আর রের মানে কি, একটা এন্ড পয়েন্ট রয়েছে আর একটা এন্ড পয়েন্ট নেই, তো এটা হচ্ছে রে মধ্যে পড়ে। আমাকে ইয়েস বলো স্যার বুঝে গেছি, বলো। ওরে ভাই তাণ্ডব বাজে, তাণ্ডব হচ্ছে, তোমরা শুধুমাত্র ক্লাসগুলোকে করো মন দিয়ে, তোমরা নিজেরাও জানো না যে এখানে কোন লেভেলের ক্লাস করা হচ্ছে, সত্যি কথা বলছি। নীলম, জ্যামিতি আগে করেছো? কে কে জ্যামিতি আগে করেছো? চলো ভাল লাগবে, দেখো। ঠিক আছে, ভাল লাগবে। তো আমি আবার সংক্ষেপে বলে দেবো যে কি কি শিখিয়েছি আমি। ঠিক আছে, তো লাইন সেগমেন্ট কি স্যার, এখানে মুখস্থ করে নেবে বা বুঝে নেবে। লাইন সেগমেন্টের বাংলা যখনই বলবে রেখাখণ্ড, মানে দুটো এন্ড পয়েন্ট, রেখাখণ্ড একটা রেখার খণ্ড, ব্যাস।
আর রে হচ্ছে একটা এন্ড পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে না। তোমরা এগুলো আমি বলে দিয়েছি। লাইনকে জাস্ট এগুলো বাচ্চাদের কোশ্চেন। লাইন হচ্ছে অসংখ্য বিন্দু নিয়ে গঠিত একটা লাইন। লাইনকে দুই ভাগে ভাগ করে, একটা স্ট্রেট লাইন, একটা হচ্ছে কার্ভ লাইন। স্ট্রেট লাইন সোজা থাকবে, আর কার্ভ লাইন মানে বক্র। কার্ভ মানে বক্র, তোমরা জানো। ব্যাস এইটুকুই তো পড়িয়েছি আমি। এইবার দেখো, এইবারে টাইপ অফ লাইন্স। এবার লাইন্সের আমরা ভাগগুলো করব, ভালো করে বুঝবে, ঠিক আছে? টাইপস অফ লাইন্সের ভাগগুলো এখানে, লাইনের ভাগগুলো দেখো। রেখাগুলো মোটামুটি 5 রকমের হয়, আরো অনেক আছে, বাট মোটামুটি 5 রকমের হয়। প্রথম যেটা রয়েছে, আমি যেটা বলছি সেটা করে ভালো করে পড়বে। এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন। ইংলিশটা পড়ার দরকার নেই, বাংলাটা পড়ো। ইন্টারসেক্টিং মানে কোনো কিছুই নয়। ইন্টারসেক্টিং মানে দুটো লাইন রয়েছে। দেখো লাইন যখনই বলবে, এটা কিন্তু এন্ড পয়েন্ট নেই, তার জন্য অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে। তো সেই হিসাবে ইন্টারসেক্টিং মানে দুটো লাইন একে অপরকে ছেদ করছে, সেটাই হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে ছেদ করা, ছেদকারী রেখা। ইন্টারসেক্টের মানে হচ্ছে ছেদকারী। যদি দুই বা ততোধিক রেখা একে অপরকে ছেদ করে, দুইয়ের বেশিও থাকতে পারে, কিন্তু যখন একে অপরকে ছেদ করবে তখন হচ্ছে তাদেরকে বলা ছেদকারী রেখা। চিত্রে এ বি এবং সিডি দেওয়া হলো। এই যে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি। তাহলে এটা ছেদ করছে এই একটা পয়েন্টে। সেটা যদিও বলেনি, তো বলেছে এখানে কি রয়েছে, দুটো বিন্দু যদি একে অপরকে ছেদ করে, তাহলে এই দুটো বিন্দু কি হচ্ছে, ইন্টারসেক্টিং লাইনস বলা হচ্ছে দুটোকে। ঠিক আছে? ক্লিয়ার সবার? তাহলে এই যে ওয়ার্ডগুলো না, এই ওয়ার্ডগুলো ইন্টারসেক্ট। আমি যখন ইন্টারসেক্ট বলবো তখন ভাববে হ্যাঁ একে অপরকে ছেদ করছে কোনো কিছু লাইন। তো সেই হিসেবে ইন্টারসেক্টিং মানে ছেদকারী রেখা। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছো? অবশ্যই বোঝা উচিত। চলো, এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও। এবার দেখো কি বলেছে, কনকারেন্ট লাইন রয়েছে। ওকে, কনকারেন্ট লাইন রয়েছে। ইংলিশটা একটু অন্য কালারে করলে আমার মনে হয় ভালো দেখতে হতো, যাই হোক ঠিক আছে। কনকারেন্ট লাইন্স, কনকারেন্ট লাইন্স মানে সমবর্তী রেখা। সমবর্তী রেখা মানে যদি তিনখানা বা তিনের বেশি থাকতে পারে, যদি একই বিন্দু মানে তারা একই জায়গায় ছেদ করে, এটাই বলেছে। যে তিনটি বা ততোধিক রেখা একটি বিন্দুর মধ্যে দিয়ে যায়, মানে এই যে বিন্দু রয়েছে এখান থেকে যাবে, এখান দিয়ে যাবে, এটা এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। তো এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কনকারেন্ট লাইন্স হবে। তো এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রত্যেকটা বিন্দু যাচ্ছে, তো এটা হচ্ছে কনকারেন্ট লাইন্স, প্রত্যেকটাকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে কনকারেন্ট পয়েন্ট। কনকারেন্ট মানে একই জায়গায় এটা যেটা রয়েছে সেটা। ঠিক আছে? তাহলে আমি আবারও বলে দিচ্ছি, কোনো চাপ নেবেই না, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। জাস্ট বেসিক কনসেপ্ট করার জন্য তোমার এইগুলো লাগবে। তো ইন্টারসেক্টিং মানে ছেদ, ইন্টারসেক্ট মানে ছেদ করা। একইভাবে কনকারেন্ট মানে হচ্ছে সমবর্তী রেখা। বিন্দু একটার মধ্যে দিয়ে অসংখ্য তোমার লাইন যেতে পারে, সেটা হচ্ছে লাইন। কিন্তু এগুলো আমি জাস্ট অ্যারো চিহ্ন কিন্তু দিচ্ছি না, এখানে দেওয়া রয়েছে। তো সবই কিন্তু এখানে কি হচ্ছে, সমবর্তী রেখা। ক্লিয়ার সবার? দেখো আজকে ক্লাস খুব সুন্দর লাগবে, তোমাদের অনেক কিছু জানতে পারবে। আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসের এবার জিওমেট্রি দেওয়া শুরু করব। কেন দিই না, কারণ আছে, কারণ তোমরা এখনো করনি, তার জন্য। যতটুকু বোঝালাম, কারো কোনো অসুবিধা হয়েছে? অভিজিৎ, সঙ্গীতা, গৌরব, গৌরব ক্লাস কেন করছো না সকালে? যেটুকু বোঝালাম, কোনো অসুবিধা হয়েছে কারো? এগুলো ফান্ডামেন্টাল জিনিস, এগুলো তোমাকে করতেই হবে, বুঝতেই হবে, তাই না? এগুলো তোমাকে জানতেই হবে। ওকে, চলো, এইগুলো সাধারণ জিনিস। এইবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট জিনিসের দিকে আমি কিন্তু যাচ্ছি। অনেক কিছু লেখা থাকবে, সেইগুলো পরে বাড়িতে পড়ে নিও। আমি যেগুলো বোঝাবো সেইগুলো করবে। দেখো, লাইনকে আরো ভাগ করা হচ্ছে, এটা 3 নম্বরে সমান্তরাল লাইন বা প্যারালাল লাইন। আচ্ছা, প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে দুটো রেখা এমন ভাবে থাকবে যাতে তাদের ডিস্টেন্স অলওয়েজ সমান থাকে। এখানে যদি এটা এইচ হয়, এটাও এইচ হবে। কোনোদিনও এই দুটো লাইন একে অপরকে ছেদ করবে না, এবং প্রত্যেক জায়গায়, ওকে, প্রত্যেক জায়গায় তাদের ডিস্টেন্স কিন্তু সমান থাকবে। সেই লাইনকে বলা হয় প্যারালাল লাইন। তো আমি যদি এটা এ ধরি, এটা যদি বি ধরি, এবং এটা যদি সি ধরি, এটা ডি ধরি, তাহলে আমি বলতে পারবো এ বি সি ডির প্যারালাল। তো আমি প্যারালালের চিহ্ন হচ্ছে এটা, তো আমি বলতে পারি এখানে এ বি প্যারালাল সি ডি। বোঝা গেছে ভাই? এইগুলো ভালো করে বুঝবে। আমি একদম বাচ্চাদের মতন করে তোমাদের বোঝাচ্ছি যে এ বি এই লাইনটা কার সমান্তরাল, সিডির সমান্তরাল। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে প্রশ্ন কিন্তু আজকে আমরা করবো, এই প্যারালের কনসেপ্ট থেকে আমরা করব। সেটাই বলা রয়েছে, সমান্তরাল রেখা দুটি সরলরেখা একই সমতলে থাকলে সমান্তরাল হয়, এবং অসীমভাবে উৎপন্ন হলেও এরা কখনো ছেদ করবে না। আমি যেটা বললাম এমনি ভাষায়, দুটি সমতল রেখার মধ্যে লম্ব দূরত্ব সর্বদা সকল স্থানে একই হয়। আমি যেটা বললাম আমার ভাষায়, সেটা এখানে অঙ্কের ভাষায় লেখা রয়েছে, আর অন্য কিছু না।
মানে দুটো রেখা এমন ভাবে থাকবে যেখানে তাদের ডিস্টেন্স সব জায়গায় এক থাকবে এবং জীবনে এরা কখনো ছেদ করবে না। আর অবশ্যই এটাই তো কনসেপ্ট, যদি ডিস্টেন্স একই থাকে সব জায়গায় তাহলে ছেদ তো এমনিও করবে না। তাহলে একটা কথা হচ্ছে এটাই। আর সমান্তরাল বা প্যারালাল চিহ্ন কিন্তু এটা একটু ভালো করে বোঝে নাও, ঠিক আছে? ক্লিয়ার সবার? চলো এরপরে আমরা এখানে এইগুলো লেখা রয়েছে, ঠিক আছে, অঙ্কের ভাষায়, যে এই যে এ বি আর সি ডি, এটাই আমি যেটা বোঝালাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে, ইংলিশ বাংলা দুটোই দিয়ে দিয়েছি। যত পরিশ্রম করতে হয় আমি করবো, বাট তোমরা শুধুমাত্র অঙ্ক শেখো, ঠিক আছে? চিত্রে এ বি এবং সি ডি সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার প্রতীক হলো এই যে দিয়ে দিয়েছি, আর অতএব এ বি এটা, ঠিক আছে ভাই? চলো, লেখা থাকে অনেক কিছু, বোঝালে অনেক সহজ কিছু হয়ে যায়, ঠিক আছে? এইবার হচ্ছে পারপেন্ডিকুলার লাইন্স। ওকে, পারপেন্ডিকুলার লাইন্স মানে কি? দেখো পারপেন্ডিকুলার মানে হচ্ছে এখানে তোমার লম্ব রেখা। এখানে দেখো কথা হচ্ছে দুটো রেখা রয়েছে, আমি যদি বলি দুটো রেখা রয়েছে, লম্ব রেখা রেখা লম্ব যখনই বলবে না, এটা একটা সমকোণ হয়ে যায়। যারা পরিমিতি ক্লাস করেছো, এটাও হতে পারে সমকোণ, এটাও সমকোণ, এটাও হতে পারে সমকোণ, এটা সমকোণ। তো যদি বলি এখানে দেখো দুটি রেখা সমকোণে ছেদ করে, তাহলে দুটি রেখাকে লম্ব রেখা বলা হয়। মানে দুটো রেখা যদি একে অপরকে সমকোণে মানে 90 ডিগ্রিতে যদি ছেদ করে, তাহলে তাদেরকে বলা হয় পারপেন্ডিকুলার লাইনস। ক্লিয়ার সবার? ইয়েস, হ্যাঁ কিনা? দুটো লাইন 90 ডিগ্রিতে ছেদ করে, এটা তো সমকোণের চিহ্ন, তাহলে অবশ্যই এই দুটো লাইনকে বলা হয় পারপেন্ডিকুলার লাইন। এবং এটাকে ডিনোট কেমন ভাবে করে জানো? প্রতীকভাবে এটাকে কি বলা হয়, এই যে রয়েছে না এখানে ধরো এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তার মানে এ বির উপরে সিডি হচ্ছে লম্ব। বোঝা গেছে ভাই? তুমি এটাকে নাও দিতে পারো, বাট দিতে এখানে, তো আমি ধরো এখানে আমি দিলাম, আর এটা যদি এখানে দিলাম, ধরো এটা আমার লম্ব রয়েছে, তার মানে যখনই লম্ব তুমি টানবে, তার মানে ধরো এটা এ বি, ওকে, এটা হচ্ছে সি, এটা ডি, তার মানে তুমি পরিষ্কার বলতে পারো যে এ বির উপরে সিডি হচ্ছে লম্ব। তুমি কেমন ভাবে লিখবে, এই যে এটা এ বির উপরে সিডি লম্ব, ঠিক আছে ভাই? পরিষ্কার বুঝতে পেরেছো? বা আর এটাকে তুমি ওইরকম ভাবে বলতে পারো যে এখানে তোমার সিডির উপরে এবি লম্ব, এটাও তুমি বলা যেতে পারে, কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা যে পুরো এবির উপরে সিডি লম্ব, তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো। বলো, ক্লিয়ার হয়েছে? এইগুলো বেসিক কনসেপ্ট, আমরা যখন জিওমেট্রি কোশ্চেন করব তখন এগুলো অভ্যাস হয়ে যাবে তোমাদের শুনতে শুনতে। বলো একবার ইয়েস বলো আমাকে। শুভঙ্কর, শুভঙ্কর পাল, গৌরব, অভিজিৎ, কল্পনা, অরিন্দম বোস, লিপি। ওকে, বাহ। এরপরে আমরা কিসে যাব জানো? আমরা যাব এই যে ইংলিশে ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর বাংলায় ভাই আড়াআড়ি ভাবে রেখা, আড়াআড়ি রেখা লেখা রয়েছে, বাট তোমরা একটু দেখে নিও। ট্রান্সভার্সাল লাইনস। ট্রান্সভার্সাল লাইন মানে ধরো এখানে দুটো লাইন রয়েছে, এই দুটো লাইনকে যদি আমি একটা লাইন দিয়ে কাটি, সেটা সমান্তরাল হতে যায়, যদি একটা লাইন কাটি, এই লাইনটাকে কি বলা হচ্ছে? ট্রান্সভার্সাল লাইন বলা হচ্ছে। ভালো করে বুঝবে, যে রেখা দুটি বা ততোধিক পথ, দুখানা কেন, আরো বেশি হতে পারে, ঠিক আছে, ধর তিনখানা রয়েছে, তো আমি যদি এটাকে কাটি একটা লাইন দিয়ে, তো এই যে লাইনটাকে বলে ট্রান্সভার্সাল লাইন। সেটাই লেখা রয়েছে, যে রেখা দুটি বা ততোধিক পথ রেখাকে স্বতন্ত্র বিন্দু ছেদ করে, তাকে বলে পথ রেখার আড়াআড়ি রেখা বা ট্রান্সভার্সাল লাইন। এইখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, ঠিক আছে? তো সেই হিসেবে ভালো করে বুঝে নিও, হয়েছে? একটা কনসেপ্ট বলে দিই আমি, ধরো এখানে আমার দুটো লাইন, এখানে আমার দুটো লাইন রয়েছে, ধরো তিনটে লাইন রয়েছে, আমি যদি এখানে দুটো ট্রান্সভার্সাল লাইন টানি, আমার এটা একটা ট্রান্সভার্সাল লাইন, এখানে ভালো করে বুঝবে, ধরো এটা এ বি, এ বি সি, এটা ধরো ডি ই এফ, তাই তো? ভালো করে বুঝবে এখানে, ক্লিয়ার? আমি কি বললাম, এই যে লাইন, এটা আমি তোমার প্যারালাল দিয়ে দিয়েছি, যে এ ডি প্যারালাল বিই প্যারালাল সি এফ। তো যদি নাও দিই, আমার ট্রান্সভার্সাল লাইন তাকেই বলা হয়, এই যে এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখো দুটো লাইন রয়েছে, এখানে টানছি, এটা কি হয়ে গেল, পি কিউ হচ্ছে ট্রান্সভার্সাল লাইন। কিন্তু একটা কনসেপ্ট এখান থেকে ভালো করে বুঝিয়ে দিই আমি, যদি এইগুলো আমার সমান্তরাল থাকে, এ ডি প্যারালাল বিই প্যারালাল সি এফ, তার মানে এটার দৈর্ঘ্য যা হবে, এটা আর এটার দৈর্ঘ্য যা হবে, মানে এটার রেশিও আর এটার রেশিও, এটার রেশিও আর এটার রেশিও সমান হবে। তার মানে আমি পরিষ্কার বলতে পারি যে এ বি বাই বি সি সমান সমান কি হবে বলো, ডিই বাই ই এফ হবে। এটা ভালো করে বুঝে নিও, ওকে? ক্লিয়ার? ইন্টেরিয়র সেগমেন্টের থিওরেম। তো তোমাকে এই জিনিসটা ভালো করে খেয়াল করে করে নিও। সাউন্ড ঠিকই আছে, তোমরা শুনতে পাচ্ছ না? সাউন্ড এখন আর বাড়ানো সম্ভব না, দেখি রাত্রে বাড়ানো সম্ভব কিনা, বাট সাউন্ড
একদমই ঠিক রয়েছে, একটু কম আছে বাট শোনা যাচ্ছে ভাই। ঠিকই আছে ভাই, এর থেকে বেশি সাউন্ড কি লাগবে তোমাদের? হয়েছে? ক্লিয়ার সবার? এটাকে ভালো করে বুঝে নিও, এই জিনিসটাকে ভালো করে করে নিতে হবে কিন্তু, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন আসে কিন্তু, গ্রুপ ডি বা এনটিপিসি প্রশ্ন চলে এসেছে এখানে, যে তিনখানা লাইন রয়েছে একে অপরের প্যারালাল রয়েছে, দুটো ট্রান্সভার্সাল লাইন টানা রয়েছে, এটার রেশিও দিয়ে দিয়েছে, তাহলে এটার রেশিও কি হবে? এটা যদি 3 আর 4 হয় তাহলে এটাও কিন্তু 3 আর 4 হতে বাধ্য, ঠিক আছে? আর ট্রান্সভার্সাল লাইন কাকে বলে? ট্রান্সভার্সাল লাইন যে কোনো হোক না কেন, ধর আমি এই দুটো লাইন রয়েছে আমি যে টানি, এই লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল লাইন এর একে অপরের, ঠিক আছে? মানে এই দুটো লাইনের ট্রান্সভার্সাল লাইন এটা বলা হচ্ছে। এই যে চিত্রের সরলরেখা এ বি এবং সিডি, দেখো এটা এ বি আর সিডি রয়েছে, সিডি একটা ট্রান্সভার্সাল রেখা হচ্ছে পি কিউ, পরিষ্কার লেখা রয়েছে খুব সুন্দর করে, কোনো অসুবিধা থাকার কথা নয়। চলো, এটা লিখে রেখেছো, যেটা লিখতে বলো সেটা অবশ্যই লিখবে, এগুলো কিন্তু তোমাদের নিয়মের মধ্যে পড়বে, কোশ্চেন পেয়ে যাবে। আমরা এবার আমরা তো জাস্ট লাইন গুলো করলাম এবং পয়েন্ট, কারণ পয়েন্ট থেকেই তৈরি হচ্ছে লাইন। পয়েন্ট দেখো আমি একবার রিকল করে দিই, 2 মিনিট 1 মিনিটে একবার 1 মিনিট রিকল করে দিই, হ্যাঁ 1 মিনিট ভাই। প্রথমে পয়েন্ট বলেছি, পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু, মানে এমন একটা বিন্দু যার কোনো দৈর্ঘ্য নেই, যার কোনো প্রস্থ নেই, সেটা পয়েন্টকে দুই ভাগে ভাগ করে, একটা কোলিনিয়ার পয়েন্ট, একটা হচ্ছে নন কোলিনিয়ার। কোলিনিয়ার মানে সমরেখা, 3 বা 3-এর বেশি পয়েন্ট যদি একই সরলরেখা থাকে সেটাকে বলে কোলিনিয়ার, আর নন কোলিনিয়ার বলা হয় এরা, ধর তিনখানা বিন্দু আলাদা আলাদা থাকতে পারে, তো সেটা হচ্ছে নন কোলিনিয়ার বা অসমরৈখিক বিন্দু। একইভাবে আমার সাথে সাথে বলো লাইন কাকে বলে? লাইন হচ্ছে অসংখ্য বিন্দু নিয়ে তৈরি হয় একটা হচ্ছে লাইন, এ হচ্ছে লাইন, দুই ভাগে ভাগ করা একটা স্ট্রেট লাইন, সেটা সোজা হতে পারে, লাইনের কিন্তু এন্ড নেই, কোনো এন্ড নেই লাইনের, হ্যাঁ। তো অসংখ্য বিন্দু তৈরি হয় স্ট্রেট লাইন, আর কাপ লাইন হচ্ছে বক্ররেখা। ওকে, এগুলোও বিন্দু আছে, এখানেও বিন্দু আছে, অসংখ্য বিন্দু, তাই না? একদমই তাই, ওই যে এক্সাম্পল দিয়ে দিয়েছি। তো সেই হিসাবে একইভাবে লাইন সেগমেন্ট কি? লাইন সেগমেন্ট মানে হচ্ছে একটা রেখা খণ্ড, একটা লাইনের খণ্ড। আমি যদি একটা রেখা থাকে, এই রেখাকে যদি মাঝখান থেকে কেটে নিই, এটা হচ্ছে একটা খণ্ড হয়ে গেল, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট। আর রে বলেছিলাম, রের তার মানে লাইন সেগমেন্ট দুটো এন্ড পয়েন্ট আছে, দুটো শেষ প্রান্ত আছে, আর রের একটা শেষ প্রান্ত আছে আর একটা শেষ প্রান্ত নেই। ওকে, এরপরে বললাম টাইপ অফ লাইন্স। ইন্টারসেক্টিং লাইন, দুটো লাইন যদি একে অপরকে ছেদ করে সেটা হচ্ছে ছেদকারী লাইন বা ইন্টারসেক্টিং লাইন। কনক্যাট লাইন হচ্ছে একই বিন্দুর মধ্যে দিয়ে যদি 3 বা 3-এর বেশি আমরা লাইন টানি, সেটা হচ্ছে কনক্রেন্ট লাইনের মধ্যে পড়ে। একইভাবে প্যারালাল লাইন হচ্ছে এই যে দুটো লাইন একে মানে এমন ভাবে যাবে যাতে এদের দৈর্ঘ্য মানে এদের ডিস্টেন্স সবসময় সমান হবে, সব জায়গাতেই সমান হবে, একই হবে, এবং জীবন এরা ছেদ করবে না একে অপরকে, সেটা হচ্ছে প্যারালাল লাইন, ঠিক আছে? এটাই বলেছে, আর কিছু না, অঙ্কের ভাষা অনেক কিছু লেখা রয়েছে। আর পারপেন্ডিকুলার লাইন হচ্ছে একে অপরকে 90 ডিগ্রি যখন ছেদ করবে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। একইভাবে ট্রান্সভার্সাল লাইন কি? এই যে একটু আগে বললাম ট্রান্সভার্সাল লাইন হচ্ছে, ধরো এটা দুটো লাইন রয়েছে, এই দুটো লাইনকে যদি ছেদ এটা কাটে, তো এই যে এটা এই রেখাটাকে বলা ট্রান্সভার্সাল লাইন। কত কিছু শিখে নিলে বলো, ভালো লাগছে একটু একটু? হ্যাঁ, রের একটা এন্ড পয়েন্ট। যেটুকু বোঝালাম বুঝতে পেরেছো? আস্তে আস্তে করবো, কোনো চাপ নিও না তোমরা। এরপরে অ্যাঙ্গেল ভীষণভাবে ইম্পর্টেন্ট। যখন আমি পরিমিতি করিয়েছিলাম, যারা আমার আগের ব্যাচে ছিলে বা যারা প্রি ক্লাসটাও করেছে, সেখানেও কিন্তু অ্যাঙ্গেল সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। যারা পুলিশের অ্যাসপিরেন্ট, সত্যি কথা বলছি, তোমাদের র্যাঙ্ক করা উচিত। যারা পুলিশের পরীক্ষা দেবে না, তোমাদের র্যাঙ্ক করা উচিত। এই জিওমেট্রি যদি 2-1টা দিয়ে দেয়, উড়িয়ে দিয়ে চলে আসা উচিত তখনই, কারণ যেই আমি বেসিক ধারণা দিই সেখান থেকে তোমাদের জিওমেট্রি দিয়ে দেবে। 2-1টা তো দিতেই পারে, দিয়েওছে। তো এই হচ্ছে কনসেপ্ট, শুধুমাত্র মানে এমন ভাবে পড়ো যাতে ভাই পাস নয় র্যাঙ্ক করা, বাট পরীক্ষা কবে ঠিক যায়। আজ ওবিসি কেসে কি হয়েছে, মিটেছে? চলো, এরপর আমরা অ্যাঙ্গেলস। আচ্ছা, অ্যাঙ্গেলস মানে কি বলতো? অ্যাঙ্গেলস মানে আমি দেখিয়ে দিই ছবিতে। অ্যাঙ্গেলস মানে একটা এখানে মুখ থাকবে, তার দুই দিকে দুটো লাইন যাবে, ঠিক আছে? লাইন যাবে মানে এই দুটো লাইনের একটাই মিলিত বিন্দু থাকবে। আমি বাংলায় বলে দিই, পরিষ্কার কথা, অঙ্কের ভাষা পড়ে যাচ্ছি। তো ধরো এটা আমার এ, এটা তোমার বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো এখানে বি সি আর এ বির একটাই মিলিত পয়েন্ট, সেটা হচ্ছে বি। তো এটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাঙ্গেল, সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, আমি থিটা ধরলাম।
এটাই পরিষ্কার বলেছে এবং এখানে সেটাই লেখা রয়েছে যে অ্যাঙ্গেলস কি, কোণ কাকে বলে? একটা কোণ হলো দুটি অসমরৈখিক রেখার একটা সাধারণ প্রাথমিক বিন্দুর মিলন। একটি কোণ তৈরি করে দুটি রেখাকে কোণের বাহু বলা হয়। মানে এই যে এইগুলোকে কোণের বাহু বলা হবে, আর সাধারণ প্রাথমিক বিন্দুকে কোণের শীর্ষবিন্দু বলা। মানে শীর্ষবিন্দু আর ভার্টিসেস কাকে বলে? ভার্টেক্স। এটাকে বলা হয় ভার্টেক্স বলা হয়ে থাকে, ঠিক আছে, বা শীর্ষবিন্দু বলা হয় বাংলায়। অত কিছু বোঝার দরকার নেই, এই হচ্ছে তোমাদের কোণের ডেফিনিশন আমি যেটা বলেছি, ঠিক আছে। একটু একটু মানে কি? একটু আমার কাছে একটু একটু হবে না, হয় বুঝবো নাহলে বুঝতে হবে না। একটু একটু আমি যেটা বলেছি, যেটুকু এতক্ষণ বললাম আমি কিছুই বোঝাইনি, এরপরে যদি বলি একটু, তাহলে আমার কিছু করার নাই ভাই। এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে আর বুঝে বুঝে করতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমি এখানে যদি বলি অ্যাঙ্গেলটা সবসময় মাঝখানে হয়, তাহলে অ্যাঙ্গেল যদি চিহ্ন করা হয় এ ও সি করতে হবে এটা, ঠিক আছে। অ্যাঙ্গেল সবসময় মাঝখানে রাখতে হয়, যে এই যে এ ও বি দ্বারা চিহ্নিত কোণটি এ ও বি রেখা। যেমন রেখা যেটা রয়েছে আমার হিসাবে রয়েছে এ, আর এখানে আমি কি দিয়েছিলাম বি দিয়ে, ও দিয়ে দিই, তাহলে এ ও সি, একটা রেখা হচ্ছে এ ও আর একটা হচ্ছে তোমার সি ও। তো সেই কোণ যদি অ্যাঙ্গেল হিসেবে ডিনোট করি, দেখো আমি ছবি বলে দিয়েছি এখানে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, তাহলে অ্যাঙ্গেল যদি বলা হয় এ ও বি, এটা বলা রয়েছে, যার একটা বাহু হচ্ছে এও, একটা বাহু হচ্ছে বিও, এবং সেটাই কিন্তু লেখা রয়েছে এই যে। আর এই ও হচ্ছে কি? এ হচ্ছে শীর্ষবিন্দু। ক্লিয়ার? আমি কিছু বোঝাচ্ছি না, তোমাকে এগুলো মনে রাখতে হবে, আর এগুলো সে ভাই 1 2 তে এখন শেখায়। চলো নেক্সট দেখো, এইবারে কথা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, তোমাদের একদমই বেসিক কনসেপ্ট ধরে ধরে করানো হচ্ছে এখানে। প্রথমে তো অ্যাঙ্গেলের বিভিন্ন ভাগ ভালো করে বুঝবে। অ্যাঙ্গেলের বিভিন্ন ভাগ, প্রথমে হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল। বলো তো কি অ্যাকুইট অ্যাঙ্গেল? বাংলা হচ্ছে সূক্ষ্ম কোণ। যদি কোণের মান, ওকে, 90 ডিগ্রি থেকে কম হয়, আমি আবারও বলছি, সূক্ষ্ম কোণ কাকে বলে? যেই কোণের মান 90 ডিগ্রি থেকে কম হয়, এই যে থিটা সমান সমান 90 ডিগ্রি কম কিন্তু 0 ডিগ্রি বেশি হবে, তো সেটা হচ্ছে আমার অ্যাকুইট অ্যাঙ্গেল। পরিষ্কার করে এইটাই হচ্ছে ডেফিনেশন, অত কিছু না পড়ে তোমাকে এটা মনে রাখতে হবে। থিটার মান 90 ডিগ্রি, মানে ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কম হবে, বাট 0 ডিগ্রি থেকে বেশি হবে, কারণ 90 বেশি যেতে পারবে না। সেটা হচ্ছে কি? একটা অ্যাকুইট অ্যাঙ্গেলের মধ্যে পড়ে, অ্যাকুইট অ্যাঙ্গেল, ঠিক আছে ভাই? তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞেস করে নিতে পারে, যার মান 90 ডিগ্রি কম এবং 0 ডিগ্রি বেশি, তাকে বলা হয় অ্যাকুইট অ্যাঙ্গেল। ও যে তোমাদের ছবি। একইভাবে রাইট অ্যাঙ্গেল, এটা নিয়ে আর বলে নিজেকে অসম্মান করার দরকারই নেই। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, বারবার করে বলা হয়, যার মান, একটা কোণের মান 90 ডিগ্রি, এই হচ্ছে আমার কি রাইট অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আর আমরা সবসময় খেলা করি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে, সমকোণী ত্রিভুজ নিয়ে, যেহেতু একটা কোণ সমকোণ, তো আমি রাইট অ্যাঙ্গেল বলবো, এই হচ্ছে সমকোণের চিহ্ন। তো এটা কি? এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, যার একটা কোণ 90 ডিগ্রি। এটাই পরিষ্কার বলে, যদি কোনো কোণের পরিমাপ 90 ডিগ্রি হয়, তাহলে এটি একটা সমকোণ, এবং থিটা সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে? এ ও বি, ওকে, এটা কি? রাইট অ্যাঙ্গেল। এই যে এ ও বি, যেটা সমকোণ, এ ও বি, কোণটা সবসময় মাঝখানে থাকবে, হয়েছে? ওবিসি মিটবে না মনে হচ্ছে, নাদির সাথে আমাদের পরীক্ষা দিতে হবে। বেশ, হয়েছে মিনাল, বুঝতে পেরেছো? চলো, আমরা রাইট অ্যাঙ্গেল, আমরা অ্যাকুইট অ্যাঙ্গেল বুঝে গেলাম। এরপরে আরো অনেক অ্যাঙ্গেল রয়েছে, সেগুলোকে বুঝি ভালো করে। দেখো, অবটিউস অ্যাঙ্গেল রয়েছে। অবটিউস অ্যাঙ্গেল মানে স্থূলকোণ। স্থূলকোণ মানে কি? যেই কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি হবে এবং 180 ডিগ্রি থেকে কম হবে, এবং সেটাই তো লেখা রয়েছে। যদি কোনো কোণের পরিমাপ 90 ডিগ্রি এর বেশি হয় কিন্তু 180 ডিগ্রি কম হয়, তাহলে একটা স্থূলকোণ বলা। এইগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, সব এখানে লেখা রয়েছে তাড়াতাড়ি করার জন্য, আর কিছুই নয়, ঠিক আছে। আর এইগুলো আমি যখন পরিমিতি করিয়েছিলাম তখন সব বুঝিয়ে দিয়েছিলাম। তার মানে স্থূলকোণ কাকে বলে? যদি কোনো মান 90 ডিগ্রিতে বেশি হবে, ওকে, 90 ডিগ্রি তো ভাই এটা, ওকে, এটা 90 ডিগ্রি, তাহলে এটার বেশি হবে এবং 180 ডিগ্রি কম হবে, এই যে এরকম তোমাদের ছবি দাঁড়াবে। সেটা হতে পারে এটাই, কিন্তু আসল ডেফিনেশন হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা কি বলবো? যে অবটুস অ্যাঙ্গেল বা স্থূলকোণ, ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে স্থূলকোণ কাকে বলে। তো স্থূলকোণ তাকেই বলা হয় যার মান 90 ডিগ্রিতে বেশি এবং 180 ডিগ্রিতে কম হয়, তাকেই বলা হয় অবটুস অ্যাঙ্গেল বা স্থূলকোণ। পিডিএফ পেলে এগুলো ভালো করে জেরক্স করে রেখে দিও, ঠিক আছে। চলো, এইবারে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। সবাই জানো এগুলো একদম বাচ্চাদের। স্ট্রেট অ্যাঙ্গেল মানে কি স্যার? স্ট্রেট অ্যাঙ্গেল মানে সরল রেখা, ওকে। দেখো, সরল রেখা মানে একটা দাগ নয়। অ্যাঙ্গেলের কথা যদি বলেছে, তো এখানে পয়েন্ট থাকবে,
ভালো করে বুঝবে। পয়েন্ট মানে যদি বলি স্যার এটা তো 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি হবে, তো এটা 90 এটা 90, তার মানে এটা হচ্ছে কি 180 ডিগ্রি, ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি আমি ও দিই, এটা যদি এখানে এ হয়, এটা হচ্ছে বি হয়, তাহলে অবশ্যই এ ও বি মানে পুরো সোজা, তার মানে এটা ফ্ল্যাট 180 ডিগ্রি গল্প। মোট কত 360 ডিগ্রি, তাহলে এখানে যেটা রয়েছে 180 ডিগ্রি গল্প রয়েছে। তাহলে স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে সরল কোণ। ঠিক আছে, এইগুলো এখন 4-5 এর বাচ্চাদের শেখায় এগুলো। এরপরে রিফ্লেক্স অ্যাঙ্গেল কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু 60 ডিগ্রি থেকে কম হবে, তাকে বলা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয় বা প্রতিফলন কোণ বলা হয়। এই হচ্ছে তোমাদের ছবি ভাই, সব এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধা হওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরিমিতি এখানে হবে না। কি বলবো, তোমরা ছোট রয়েছো না বড় রয়েছো? বড় হয়েছো, কোন ভাষায় কথা বলবো তাহলে বলো? আমি বলেছি একবারও পরিমিতি হবে না, প্রথম থেকে আমি তোমাদের তার জন্য বলে সবই হবে, ধীরে সুস্থ হবে। ওগুলো হয়েছে আমাদের আলাদা ব্যাচ, সেটা বলেছি। তোমরা ভাই কি বলবো। চলো, এরপরে আসে অ্যাঙ্গেলস। আচ্ছা, পেয়ার অফ অ্যাঙ্গেলস এইবার একটু ভালো করে বুঝে নিতে হবে। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কাকে বলে? অ্যাডজেসেন্ট শব্দটা মানে সংলগ্ন। ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাস করেছো তারা এই অ্যাডজেসেন্ট শব্দটা তোমরা আমার মুখে অনেকবার শুনেছো। অ্যাডজেসেন্ট বা সন্নিহিত কোণ, অ্যাডজেসেন্ট বা সন্নিহিত কোণ মানে কি ভালো করে বুঝবে। এদের দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হয়। দুটি কোণ থাকে, ভালো করে বুঝবে, দুটো কোণ থাকবে। দুটো কোণ বলতে দেখো, এটা আমি থিটা ধরলাম, এটা হচ্ছে আমার, ধরো এখানে আমার আলফা রয়েছে, ঠিক আছে, তো সেই হিসাবে দুটো কোণ রয়েছে এখানে, এই দুটো কোণ থাকবে। দুটো কোণের একটা কমন বাহু থাকবে, দেখো এটা হচ্ছে কমন বাহু, এই দুটো কোণের কমন বাহু এটা না, এটা কমন বাহু, এটাই লেখা রয়েছে। তাদের শীর্ষবিন্দু একটা থাকবে, এটা তার শীর্ষবিন্দু। দেখো এটা হচ্ছে ডেফিনিশন। আমরা অ্যাডজেসেন্ট কোণ কাকে বলবো? যার দুটো মানে প্রথমত দুটো অ্যাঙ্গেল থাকবে, যার একটা কমন বাহু থাকবে, যার শীর্ষবিন্দু কমন থাকবে, এবং যেটা কমন বাহু থাকবে তার দুপাশে দুটো আনকমন বাহু থাকবে, সেটাই বলেছে, আর কিছু নয়। এই যে আমি যেটা বলছি দেখো, সন্নিহিত কোণ, দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হয়ে থাকে, তার শীর্ষবিন্দু একই থাকে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, তাদের একটা সাধারণ বাহু থাকে, সাধারণ মানে কমন, এটা হচ্ছে কমন বাহু থাকবে। আর অসাধারণ মানে এটা আনকমন ভাই, ওকে, এটা অসাধারণ তো হবে না। তো এখানে যেটা কমন নয়, বাহুগুলি সাধারণ বাহুর উভয় পাশে থাকবে, যে যেটা আনকমন রয়েছে সেই বাহুগুলো এই কমন বাহুর দুপাশে থাকবে। এই এই প্রপার্টিগুলো যদি ফলো হয়, তাহলে তুমি বলবে যে এটা একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। কি বলবে? এটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না সেটা বলো। আজ অনেক কিছু শিখতে পারো, দেখো না। লালটু ভাই বুঝতে পেরেছো? শুভঙ্কর, নীলম, ভালো করে খুব সুন্দর করে সব ক্লাস তোমাদের লাইভ করাবো আমি, সব ক্লাস, চিন্তা করো না। আর একবার বলবো, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল থাকবে, আমি এখানে বোঝাই, হ্যাঁ, দুটো অ্যাঙ্গেল দেখো, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল থাকবে, দুটো অ্যাঙ্গেল, তার একটা কমন বাহু থাকবে, এটা হচ্ছে কমন বাহু। এই দুটো অ্যাঙ্গেলে একটা কমন বাহু রয়েছে, দেখো এই যে একটা অ্যাঙ্গেল, এটা না হলে এই অ্যাঙ্গেল তৈরি হতো না, এটা না থাকলে এই অ্যাঙ্গেল তৈরি হতো না, এটা তো কমন, কারণ এটা হচ্ছে কমন দুটো অ্যাঙ্গেলের মধ্যে এটা। এবং তার শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, প্রত্যেক অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু সমান থাকবে, এটাই বলেছে। আর অন্য কিছু, আর এই নিয়মটা তোমার না রাখলেও মনে রাখলেও হবে, কারণ যেটা কমন থাকবে তার দুপাশে দুটো আলাদা বাহুই থাকবে, এটাই বলেছে। ঠিক আছে, চলো এইবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্টে আমরা যাচ্ছি, কমপ্লিমেন্টারি। ঠিক আছে, কমপ্লিমেন্টারি মানে পরিপূরক। কমপ্লিমেন্টারি মানে পরিপূরক কোণ, বাংলাটা দেখে নিও, কমপ্লিমেন্টারি পরিপূরকই, হ্যাঁ, পরিপূরক কোণ। তোমরা কি জানো এখানেও না দুটো অ্যাঙ্গেল থাকবে, দুটো অ্যাঙ্গেল থাকবে, বাট দুটো অ্যাঙ্গেলের যোগফল জানো কি হবে? জানো বলো তো স্যার? দুটো অ্যাঙ্গেলের যোগফল, এটা যদি আমি এ ধরি আর এটা যদি আমার বি ধরা হয়,
তাহলে এ প্লাস বি এর মান মানে কোণ এ আর কোণ বি এর মান কিন্তু এখানে তোমার কি লিখলাম আমি, ওকে, তাহলে কোণ এ প্লাস কোণ বি 90 ডিগ্রি হবে। তাহলে আমি যদি গোদা বাংলায় বলি যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাকেই বলা হয়, প্রশ্ন কিন্তু রয়েছে আজকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাকেই বলা হয় যে দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে দুটো কোণ আমি দিয়েছি, যে এখানে দেখো এক্স এবং ওয়াই, এখানে বি এ ডি একটা কোণ আছে অ্যাঙ্গেল, আর একটা রয়েছে সি এ বা ডি এ সি, ওকে, আর কমপ্লিমেন্টারি কারণ এখানে এক্স আর ওয়াই হচ্ছে 90 ডিগ্রি। কত সুন্দর কনসেপ্ট রয়েছে, এগুলো যখন পারবে না খুব ভালো লাগবে, তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, বলো ক্লিয়ার সবার? চলো আমরা এরপরে যাই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস মানে এর বাংলা মানে হচ্ছে সম্পূরক কোণ, ভালো করে বুঝবে। এইগুলো সব বইতেই পাবে, কিন্তু এগুলো সব অনেক বই আছে বাজারে, সব বইতেই পাবে, সেটা নিয়ে কোনো গর্ব করার বিষয় নয়, কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটা। জিওমেট্রি তুমি বই দেখে বুঝতে পারবে না, তোমাকে যদি কেউ না বোঝায় তুমি জিওমেট্রি বুঝতে পারবে না। বই দেখে অঙ্ক শেখা যায় না, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি বই দেখে কিছু করতে পারবে না, তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তার জন্য। আর এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ কাকে বলে? 180 দুটো কোণ থাকবে, ভালো করে বুঝবে, দুটো কোণ থাকবে। যদি বলি এই যে ধরো এটা ধরলাম, তো এখানে এটা এই যে রয়েছে আর এটা, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তার মানে এই দুটো কোণের মান হবে 180 ডিগ্রি। সেটাই বলেছে, যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে দুটি কোণের কোণ দুটিকে সম্পূরক কোণ বলা হয়। এই হচ্ছে গল্প। তার মানে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ডাইরেক্ট তোমাকে প্রশ্ন দিয়ে দেবে ভীষণভাবে, পুলিশের পরীক্ষা অনেকবার দিয়েছিল, কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি, রেলের তো বারবার দিয়েছিল আগের বার আগে। ঠিক আছে, ধরো পরীক্ষা দেবে এটা, ধরো এই ছবি দিয়ে দেবে, বলবে এই দুটো কোণ তোমার সাপ্লিমেন্টারি, এটা যদি ধরো 45 ডিগ্রি হয়, ঠিক আছে, মানে বিএসি যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি এটা বলবে। তাহলে 180 থেকে 45 ডিগ্রি বাদ দিয়ে দেবো, 135 ডিগ্রি এর অ্যাঙ্গেল হয়ে যাবে, ডাইরেক্ট এরকম দিয়ে দেবে তোমাকে। ঠিক আছে, একদমই তাই, বাহ। এইগুলো লিখে লিখে হলে আমার ক্লাসে এইগুলোই করতে হতো আজকে, সবথেকে ভালো হলো এটাই। চলো, পিপিটি করতে অনেক খাটনি লাগে, এগুলো অনেক খাটনির ব্যাপার আছে। দেখো এখানে এবারে হচ্ছে এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, তো বলে দিই আমি এখানে এটা কি, এটা হচ্ছে এখানে এটাই শুধুমাত্র আসল জিনিস, লাইনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। লাইনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস মানে আর কিছুই নয়, দুটো অ্যাঙ্গেলস থাকবে এইটা, ঠিক আছে, এই যে মানে এটাই বলেছে 180 থাকবে। দেখো বাংলা বাটা দেখো এখানে, যে দুটি সংলগ্ন কোণকে একটা রৈখিক কোণ জোড়া রৈখিক তৈরি বলে মনে করা হয় যদি তাদের অসিক বাহু দুটি বিপরীত রেখা হয়। মানে এটাই বলেছে দুটো বাহু বিপরীত, দেখো এটা এই দিকে এটা ওই দিকে, আর এদিকে যদি একটা অ্যাঙ্গেল হয় তাহলে দুটো বাহু হচ্ছে বিপরীত এবং তাদের মান হচ্ছে এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, কারণ এখানে রৈখিক থাকবে কোণ জোড়া, মানে তাদের যে একটা বাহু দুটো বিপরীত যদি থাকে তা এটা একদিকে রয়েছে, এটা একদিকে রয়েছে, আর এটা এই কন্ডিশন যদি ফলো করে তো সেটাও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ে, একটা সরল কি সরি রৈখিক জোড়া কোণের মধ্যে পড়ে। রৈখিক নামের মধ্যে লুকিয়ে রয়েছে একটা রেখা থাকবে পুরো এবং তার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, দুটো অ্যাঙ্গেলের মান এখানে তোমার রয়েছে। ঠিক আছে, দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে চিত্রে ও এ এবং ও বি দুটি বিপরীত কোণ, এই যে ও এ তোমার এখানে রয়েছে ও এ এবং ও বি দুটি বিপরীত রেখা, এই যে ও এ এবং ও বি দুটি বিপরীত রেখা, আমি যেটা বলেছি যে এই দুটো দেখো এটা এবং এটা বিপরীত রেখা, এবং এওসি এবং বিওসি সন্নিহিত কোণ, এওসি এবং বিওসি সন্নিহিত কোণ রয়েছে, অতএব এওসি এবং এরা রৈখিক জোড়া গঠন করে। পরিষ্কার করে এখানে লেখা রয়েছে, আসল ডেফিনেশন হচ্ছে দুটো বাহু বিপরীত থাকবে এবং সেই সন্নিহিত বা অ্যাডজেসেন্টের কনসেপ্টটা লেগে থাকবে এখানে, এটা একটা কমন বাহু থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি, আর কিছুই নয়, সেটা হচ্ছে একটা রৈখিক জোড়া বা লাইনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বা জাস্ট জেনে রাখো। ঠিক আছে, বোঝা গেছে? আর পরিষ্কার বলে দিয়েছি 180 ডিগ্রি যদি রৈখিক হয় 180 ডিগ্রি তো হতে বাধ্য, সেটা মানে সাপ্লিমেন্ট তোমার সাপ্লিমেন্টের মধ্যেই পড়ে। হেমন্ত এবার বুঝতে পারছো? বলো, এটা তোমার সম্পূরক কোণের সেই কনসেপ্টেই
ওই একই কনসেপ্টের মধ্যেই পড়লো এই জিনিসটা, কিন্তু নাম আলাদা মতন করে রয়েছে। ঠিক আছে, একই কনসেপ্ট রয়েছে। চলো, সব লেখা রয়েছে সুন্দরভাবে। ওকে, এইবারে চলে আসো এইগুলো জ্যামিতি করতে গেলে এইগুলো আমার মুখ দিয়ে সবসময় বেরোবে, এইগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। এত কিছু নেই, লেখা রয়েছে অনেক কিছু, বাট এত কিছু নেই। আমার মুখ থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে কি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে কি দেখবে, আমরা কালকে একটা কোশ্চেন করেছিলাম না প্র্যাকটিস সেটে, না আজকেই করেছিলাম না? হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে কি, দেখো এই হচ্ছে কথা, এত কিছু পড়ার দরকারই নেই। ভার্টিক্যালি অপোজিট মানে হচ্ছে দুটো লাইন যদি একে অপরকে ছেদ করে, এই অ্যাঙ্গেলটার মান যেটা হবে এটা তার মান হবে, এটার মান যেটা হবে এটার মান সেটা হবে। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট, মানে উলম্ব ভৌমিক তোমার সমান সমান যেটা রয়েছে, এটা যেটা হবে এটাও সেটা হবে, এটার মান যেটা হবে এটার মান সেটাই হবে। তো সেটাই বলেছে এখানে যে উলম্ব বিপরীত কোণ। ওকে, যদি দুটি কোণের বাহু দুটি জোড়া বিপরীত রশ্মি তৈরি করে তাহলে দুটি কোণকে উলম্ব বিপরীত কোণ বলা হয়ে থাকে। অন্য কথা, যখন দুটি রেখা পরস্পরকে ছেদ করে তখন দুটি জোড়া উলম্ব বিপরীত কোণ তৈরি করে, প্রতিটি উলম্ব বিপরীত কোণের সমান। অত কিছু পড়ার দরকারই নেই ভাই। তো সেই হিসাবে দেখো, এই কোণটা যা হবে এই কোণটা তা হবে, এই কোণটা যা হবে এই কোণটা তা হবে, এত কিছু পড়ার দরকার নেই তোমার। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস হয়েছে। বাংলা বাংলা আমি অত কিছু বলতে পারবো না। পারমিতা, একান্তর কোণ, চলো এটা আমি বাংলা, আমি বাংলা বলতে পারবো না। ভার্টিক্যালি অপোজিট, এটা উলম্ব বিপরীত কোণ, আমি তখন একান্তর কোণ হবে নাকি, এটা দেখে নিও। আমি তার জন্য বাংলা তোর আমি জোর দিচ্ছি না। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কনসেপ্ট হচ্ছে এটা। ঠিক আছে, বলো বলো বলো। ওবিসি আবার 1 মাস বেশি পিছিয়ে গেছে, আর হবে না। বটকৃষ্ণ ভাই, শেখো শেখো, শেখার চেষ্টা করো। জিওমেট্রি এগুলো অনেক বড় পার্ট, তোমরা অ্যারিথমেটিক করো তো, অ্যারিথমেটিক যতদিন শিখেছো, যদি জিওমেট্রি ভালো মতো শিখতে হয় ততদিনই সময় লাগাতে হবে। কিন্তু আমরা জিওমেট্রি থেকে যেহেতু 2-1টা প্রশ্ন আসে, তার জন্য আমরা অত বেশি সময় নষ্ট করব না, যতটা ইম্পর্টেন্ট ততটা করব। কিন্তু জিওমেট্রি যদি ভালো করে শিখতে চাও, পাটিগণিতের মতনই তোমাকে এই জিওমেট্রিও করতে হবে, পাটিগণিতের মতনই। ঠিক আছে, কিন্তু আমরা কেন বেশি কম মানে করি, কারণ জিওমেট্রিতে বেশি প্রশ্ন আসে না, পাটিগণিত থেকে বেশি বেশি প্রশ্ন আসে, তাই না? তো সেখান থেকে আমরা তার জন্যই যতটা ইম্পর্টেন্ট ততটা না বললেই নয়, তার জন্য জিওমেট্রি তোমার কাছে হয়তো 8-10টা ক্লাস চলে আসবে। এই সেই হিয়া সিংহ, কোথায় গিয়েছিলে হিয়া সিংহ সেটা বলো আগে। হিয়া, বলো, ক্লাস ঠিকঠাক কেন করছো না, কেন করছো না ক্লাস ঠিকঠাক ভাবে? বোঝা গেছে? এত কিছু ভাই আমি বলিনি, আমি বলেছি এটা শুধুমাত্র। এবার দেখো, করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং অ্যাঙ্গেলের মানে কি, সংশ্লিষ্ট কোণ। ঠিক আছে, বাংলা তোমরা দেখে নিও। এবার ভীষণভাবে ইম্পর্টেন্ট করেসপন্ডিং অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ধরো আমি যদি দুটো লাইন টানি, ওকে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে যখন তুমি সমান্তরাল রেখা, শুধু লাইন টানলে হবে না, সেই লাইনগুলোকে সমান্তরাল হতে হবে এখানে। ঠিক আছে, প্যারালাল হতে হবে। যদি আমি এটা টানি, ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলটা তার সেটা হবে, এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলের সেটা হবে, একই হবে। এই অ্যাঙ্গেল যেটা হবে এটা সেটা হবে, এটা যেটা হবে এটা সেটা হবে। তো সেটাকে বলা হয় করেসপন্ডিং বা সংশ্লিষ্ট কোণ। এখানে সেটাই পরিষ্কার বলে দিয়েছে, দেখো, এক যা হবে, ধরো এটা 45 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হবে। 1 আর 5 ভীষণভাবে ইম্পর্টেন্ট, না তুমি নাড়াতেই পারবে না অঙ্ক, কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল। তুমি যদি দুটো লাইন প্যারালালি থাকে এবং যদি তুমি কোনো তোমার কোনো লাইন দিয়ে সেটাকে কাটো, ঠিক আছে, ট্রান্সভার্সাল দিয়ে, তো সেই হিসাবে এখানে 1-এর মান যেটা হবে এখানে 5-এর মান, 2-এর মান যেটা হবে সেটা 6-এর মান, 4-এর মান যেটা হবে সেটা 8-এর মান, 3-এর মান যেটা হবে সেটা 7-এর মান। এই হচ্ছে সেটা লেখা রয়েছে পরিষ্কার। কিন্তু আমি আবারও বলছি, এগুলো মুখস্থ করার দরকার নেই, যখন তুমি করবে তোমার মাইন্ড চলে আসবে, ভাই কেন সমান হচ্ছে ভালো করে বোঝো একটু। ধরো দুটো লাইন রয়েছে, প্যারালালি রয়েছে, ঠিক আছে, এবার আমাকে বলো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই মানটা যা হবে
এই মানটা কি সেটা হবে না? কারণ এরা তো প্যারালালি রয়েছে। এটা যদি এ হয় এটাও তো এ হবে, একইভাবে এটা যদি যা হবে এটাও তো সেটা হবে, হ্যাঁ কি না? তা সেই হিসাবে এই কনসেপ্ট, এগুলো মুখস্থ করার জিনিসই নয়, এগুলো বোঝার জিনিস। এখান থেকে সমস্ত কিছু রয়েছে। আবার এটা এবং এটার মান 180 ডিগ্রি, কারণ আমরা জানি এটার মান আর এটার মান সমান, তাহলে এটার এটা মিলে 180, তাহলে এটার এটা মিলেও 180 ডিগ্রি। এবার পরে বুঝবো আমরা, ঠিক আছে? এটা কি বোঝা গেছে, হ্যাঁ কি না? বলো বলো বলো। এটা বাংলা কি অনুরূপ কোণ? বাংলা তোমরা ভাই দেখে নিও। হয়েছে? ক্লিয়ার সবার? পরিষ্কার বোঝা গেছে? বলো 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 তাড়াতাড়ি। ওকে, বুঝতে পেরেছি। ইয়া, ভাল লাগবে দেখবে এখন জ্যামিতি ভালো করে যদি রিভিশন দেওয়া, খুব ভালো লাগবে। এটা তার মানে কি, করেসপন্ডিং অ্যাঙ্গেল গেল। করেসপন্ডিং মানে হচ্ছে এই যে এটার মান যেটা হবে এটার মান সেটা হবে। চলো এবারে আমরা যাব অল্টারনেট অ্যাঙ্গেল, ভীষণভাবে ইম্পর্টেন্ট অল্টারনেট অ্যাঙ্গেলটা। আমি রিপিট করছি ভাই, কিছু মনে করো না, বাংলাটা একটু দেখে নিও, সত্যি কথা বলছি, বাংলাটা আমি চেক করে নিই আর বাংলাটা দেখে নিও, ঠিক আছে? অল্টারনেট অ্যাঙ্গেল নাম শুনে বোঝায় অল্টারনেট মানে কি, মানে দেখো কথা হচ্ছে দুটো লাইন যদি এখানে প্যারালালি থাকে এবং একটা এখানে ট্রান্সভার্সাল যদি তুমি এখানে করো, তার মানে অল্টারনেট অ্যাঙ্গেল এটাই বলেছে। দেখো এখানে যে এই যে এখানে কি রয়েছে তোমার, যদি আমি দেখি ধরো এখানে যেটা মান হবে এই মানটা যা হবে এটা সেটা হবে। দেখো এখানে সেটাই বলেছে, দেখবে এখানে 3-এর মান, ধরো এখানে 3-এর মান যেটা হবে সেটা 5-এর মান হবে। কারণ আমি যদি টানি, ভালো করে বুঝবে, ধরো একটা জেট যদি আঁকি, তাহলে এই মানটা যেটা হবে সেটা হচ্ছে সেটার মান এটা হবে, সেটাই বলেছে এখানে। বোঝা গেছে? এই যে পদ্ধতিতে বিকল্প অভ্যন্তরীণ কোণ 3 আর এটা 5 হবে, 3 আর 5 হবে, 2 আর 8 হবে। একইভাবে দেখো 2, আমি যদি শুধু এই দিক থেকে নয় এই দিক থেকে হবে, এখানে যেটা হবে এখানে সেটা হবে, তার মানে এগুলো একদমই সহজ। তোমরা কি বুঝতে পারছো ভাই? তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। অল্টারনেট অ্যাঙ্গেল যখনই বলবে তখন যদি এই মানটার মান এটা সমান হবে, এটার মান এটা সমান হবে, এইখানের মান যেটা হবে এখানে সেখানে মান হবে। বোঝা গেছে? একই জিনিস তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। আর সব লেখা রয়েছে এখানে, যে এখানে 3-এর মান যেটা হবে এখানের মান যেটা হবে এটা সেটার মান হবে। দেখো 2-এর মান যেটা হবে এই কোণের মান এটা সমান হবে। একেবারে 1-এর মান আর 7-এর মান সমান হবে, এখানে যদি 1 হয় তো এখানে 7 হয়ে যাবে। একেবারে 4-এর মান যেটা হবে বাইরে, এখানে বাইরে 6-এর মান সমান হবে। মানে 3 যদি 45 হয় এটা 45। আমরা কেমন ভাবে অ্যাপ্লাই করবো পরীক্ষায়, মানে কোশ্চেনটা ভালো করে দেখবে, প্রত্যেকটা রেলের প্রশ্ন তোমাদের করাবো। তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে ইয়েস বলো, তাহলে শান্তি পাবো আমি। বলো বোঝা গেছে? বাংলাটা তোমরা একটু দেখে নিও, যখন পিডিএফ দেবো তখন এর বাংলা মানটা জেনে সেটা কেটে দিয়ে লিখে দিও, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, বাংলা মানে দেখে নিও, আমি গ্যারান্টি দিচ্ছি না বাংলা মানেতে। এগুলো সহজ বানিয়ে দেবো আমি, শুধুমাত্র আমার সাথে একটু প্র্যাকটিস করো। এবং প্রত্যেক প্র্যাকটিস সেটা আমি যখন জিওমেট্রি, দেখো ত্রিকোণমিতি রাখবো, জিওমেট্রি রাখবো, এবার সব প্র্যাকটিস করবো আমার সাথে সাথে, কোনো অসুবিধা নেই। আমি যা করাবো শুধু সেগুলো প্র্যাকটিস করো। আবার অনেকে উস্তাদি করে কি করে, এটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত মতামত। অনেকে আবার অনেকে রয়েছে আমার কাছে ক্লাস করে আবার পোষায় না, আমার অন্য জায়গায় ক্লাস করে, তখন ঝামেলা হয়ে যায়। ঠিক আছে? তুমি আমি যতগুলো ক্লাস করো শতগুলো কি কমপ্লিট করা আছে, সেগুলোকে রিভিশন দিচ্ছ, তাহলে তুমি অন্য জায়গায় পড়তে পারো। যেহেতু আমার কাছে তোমরা পড়ো, আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বের মধ্যে পড়ে যে তোমরা ভাই ফুল নাম্বার কিভাবে ওঠাও। এবার যারা উস্তাদি করে অন্য জায়গায় ক্লাস করো বা অন্য জায়গায়, তার দায়িত্ব আমার নেই। আমি যেই অ্যাপ্রোচ অঙ্ক করাচ্ছিস, হয়তো অন্য জায়গায় অন্য অ্যাপ্রোচ অঙ্ক করাচ্ছে বা অন্য, তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। আমি তার দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। আর যদি আমি যা করাচ্ছি এর বাইরে যদি প্রশ্ন আসে ভাই, আমার এসে কান ধরে নিও যে এটা এটা এই কনসেপ্ট বাইরে আসেনি, মানে এই কনসেপ্ট আসেনি, আজ পর্যন্ত কোনোদিন হয়নি আর হবেও না। ঠিক আছে? ও খালি ম্যাথ আর জিএ না করে বাদ বাকি সময় যেটা পাচ্ছ সেটাকে জিকে তে কাজে লাগাতে হবে। আর জিকে তোমাকে বই পড়তে হবে আলটিমেট, ওই ইউটিউব দেখে জিকে তে কাজ হবে না, ফুর্তির মানে মজা লাগবে বাট কাজে লাগবে না। আসল সত্য ভাই বলে দিলাম আমি। ঠিক আছে? এখন তোমাদের ইয়াং বয়স রয়েছে, ছোট ছোট জিনিস তোমরা বয়স রয়েছে এখনো, তো আসল জিনিস তোমরা এখনো বোঝো না, তার জন্য তোমাদের নিয়ে অনেকে খেলা করে দিয়ে চলে যায়, পরিষ্কার কথা বলে দিচ্ছি। যাদের বয়স হয়ে গেছে তারা জানে যে আসল রিয়েলিটি কি কি চলে বাজারে। ওকে,
ক্লিয়ার সবার? ওই 1 ঘন্টায় 20 খানা এমসিকিউ পড়বো, ওইগুলোর পক্ষপাতে আমি কোনোদিন ছিলাম না, কোনোদিন আমি সাপোর্ট করিনি ওইগুলোকে, কোনোদিনও নয়। কোনো মানে ইউটিউবে টিচাররাও যায় না এখানে এনএনপি সমান কি, জিএনপি সমান সমান কি পড়িয়ে দিয়ে যায়, হ্যাঁ এটা উত্তর, এটা উত্তর। ভাই জিডিপি কি, জিএনপি কি, এনএনপি কি, সেগুলো তো জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে, সব ভালো করে বোঝাতে হবে, তাই না? যতটা পারা যায়, তার জন্য থিওরি পড়তে হবে। বলো, আমরা এটা পড়েছি, তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল আমরা করলাম এটা। এরপরে আমরা চলে আসবো কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেল, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেল, একটু আগে আমি বললাম না, ধরো দুটো লাইন রয়েছে, প্যারালাল রয়েছে, ভালো করে বুঝবে একটু, খুব সুন্দর করে। একটু আগে বললাম দেখো এর এর মধ্যে লুকিয়ে রয়েছে, এই বাংলা মান ধরতে যেও না, তাহলে মরে যাবে, ঠিক আছে? কনজিকিউটিভ ধারাবাহিক তো হবে না, মানে ধারাবাহিক এটা ঠিক আছে, অভ্যন্তরীণ কোণ, এবার কি অভ্যন্তরীণ জানি না, কনজিকিউটিভ মানে পর পর বা ধারাবাহিক একটা হয়, যাই হোক আমি জানি না ভাই, অঙ্কের ভাষায় বাংলা আমি বলতে পারবো না। কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেল, তো কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যা হবে, ধরো θ1 যদি হয় এবং এটার মান θ2 যদি হয়, এই দুটোর মান কি হবে? 180 ডিগ্রি হবে। কেন? কেন স্যার? ও স্যার কেন? কারণ এটার মান আর এটা মিলে 180 ডিগ্রি, তাহলে এটা সমান সমান তো এটা, আমরা একটু আগে বললাম, তাহলে এটা সমান সমান যদি এটা হয়, তার মানে আমি পরিষ্কার বলতে পারবো এটা এবং এটার মান 180 ডিগ্রি। একইভাবে এটা এবং এটার মানও 180 ডিগ্রি। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি দিলাম, তো সেটাই লেখা রয়েছে এখানে। 2 আর 5 দেখো 180 ডিগ্রি রয়েছে, এই দেখো 2 আর 5 100, আর 3 আর 8 180 ডিগ্রি। ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই জিনিসগুলো ভালো করে বুঝে নিও, ঠিক আছে? না অনেকেই আছে আমি জানি, বাট নামগুলো বলছে না, অনেকেই আছে এখানে। এত ক্লাস এইগুলোই, আমি সত্যি কথা বলছি আমারই গুলিয়ে যায়, তারপর তোমরা কি করে, মানে রিভিশন না দিলে কি করে হয়? তোমাদের অনেকেই আছে এখানে। একদমই, সেটাই তো বলছি, অনেক আছে আমার কাছে যারা পড়ে, তারাও আছে বিভিন্ন জায়গায় ক্লাস করে, বাট ঠিকঠাকভাবে সাজিয়ে গোছে না, ওই ছোট ছোট বয়স কম তো, তার জন্য এখনো মানে ভিতরে সেই ফিলিংসটা রয়েছে এখনো। একটু বয়স হোক, তখন বুঝতে পারবে। ভাই আমি তোমাদের নিজের মতন করেই কথাগুলো বলছি, সাকসেসটা খুব কঠিন, সিলেকশন পাওয়া ভীষণ কঠিন ভাই, ঠিক আছে? সত্যি কথা, সিলেকশন পাওয়া অনেকটাই কঠিন। একটা সাবজেক্টে তুমি যদি, সত্যি কথা বলছি, একটা সাবজেক্টে তুমি যদি দুর্বল থাকো, তুমি ভাই চাকরি পাবে না একটা সাবজেক্টে। তুমি, সত্যি কথা বলছি, মানে হতে পারে হ্যাঁ রেলের জন্য ম্যাথ যে ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিকে সেখানে মানা যেতে পারে দুই একটা, বাট এমন এমন পরীক্ষাতে তুমি যদি, যেমন ডাব্লিউবিসিএস, আমি আমার কথা বলি, ডাব্লিউবিসিএস যদি একটা সাবজেক্টে দুর্বল থাকো, তুমি পারবে না সিলেকশন, বোঝা গেছে? একটা সাবজেক্ট। আর ডাব্লিউবিসিএস নিয়ে ভাই পড়াশোনা করে অনেকের জীবন বরবাদ হয়ে, তার মধ্যে আমারও একটা, হ্যাঁ শিখেছি অনেক কিছু, বাট ডাব্লিউবিসিএস এর জন্য যদি না খাটতাম, অন্য কিছুর জন্য খাটতাম, অনেক আগে আমার অনেক কিছু হয়ে যেত, অনেক আগে। সত্যি কথা বলছি, স্বপ্ন ছিল ডাব্লিউবিসিএস হওয়ার, পড়েছি দিন রাত পড়েছি, কিন্তু ডাব্লিউবিসিএস আমি যখন পড়া শুরু করেছি, তো তার আগে 700 600 সিলেকশন প্রত্যেক বছর হতো, যখন শুরু তখন দেখবে 150, মোট সিলেকশন 200 250 150-র মধ্যে। আর এর মধ্যে আসা, তারপরে এই যে না আসা, এগুলো অনেকটা ব্যাপার আছে, কারণ অনেক, শুধুমাত্র ডাব্লিউবিসিএস কি বলতো, শুধুমাত্র সিলেকশনটা পড়াশোনা করলে হয় না, আর অনেক কিছু ব্যাপার থাকে। আর তারপর যখন থেকে এই লাইনে এসে, তখন তো আর পড়ার সময়ই পাই না, সারাদিন পড়াই পড়াই, আর কখন পড়বো? আর এইগুলো করাতে করাতে এখন এমন হয়ে গেছে, ম্যাথ যে ছাড়া কিছু ভালোও লাগে না। কিন্তু এক সময়, সত্যি কথা বলতে, আমার মুখে এই ম্যাথ জের থেকেও জিকে সবসময় বেরোতো, ভীষণভাবে জিকে কে ভালোবাসতাম, স্ট্যাটিক জিকে। আমি ইতিহাস, ডাব্লিউবিসিএস আমার হিস্ট্রিতে 100-র মধ্যে 100 আছে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর মতন মেন্সে। তো আরো আমার কাছে জিকেটা, আমি প্রত্যেকটা সাবজেক্ট আমি বস করে নিয়েছিলাম, প্রত্যেকটা সাবজেক্টকে। এখন না পড়তে পড়তে আর হয় না, বাট একবার রিভিশন দিলে অবশ্যই আমি 3 মাসের মধ্যে আবার কমপ্লিট করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। সেটাই বলছে, আমার গল্প দিয়ে লাভ নাই, গল্প হচ্ছে তোমাদের, এখন আমি শুনবো। সময় নষ্ট করবে না, যেটুকু পাবে পড়াশোনা করো, ইউটিউবে বেশি পড়াশোনা করে লাভ নাই, পরিষ্কার কথা, সত্যি কথা বলছি। তুমি আমার ক্লাস করলেও করো ফ্রিতে, কিন্তু ইউটিউবে করে বেশি লাভ হবে না। প্র্যাকটিসের জন্য হ্যাঁ একটা চ্যানেলে ফলো করতে পারো, আলটিমেট তোমাকে বই পড়তে হবে, 1 ঘন্টায় তোমার স্পিড থাকতে হবে ভাই 100 150 এমসিকিউ, নাহলে কাজ হবে না। আর এখন তো পরীক্ষাই বন্ধ, যদিও এখনো ডাব্লিউবিসি একটা রেজাল্ট পেন্ডিং আছে, বাট আশা নাই।
চলো, হয়েছে। তাহলে এটা আমরা পড়লাম যে কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেলস। তো সেই হিসাবে আহ এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়, বলে দিলাম আমি। চলো নেক্সট কোশ্চেন। চলো রেডি এবার। দেখো লাইন এবং অ্যাঙ্গেল নিয়ে যত হিস্ট্রি হয় সব কিছু বলে দিয়েছি। তোমাদের লাস্টেই চারখানা জিনিস মনে রাখতে হবে। কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেল মানে হচ্ছে তাদের কোণগুলোর মান 180 ডিগ্রি হবে, ভিতরের কোণগুলোর মান। অল্টারনেট অ্যাঙ্গেল মানে এটার কোণের মান এটা সমান হবে, এটার মান এটা সমান হবে। ঠিক আছে, তো এটার মান তোমরা জানো যে এটা সমান হয়ে যাবে, একইভাবে ওটার মান এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাকে এটাও মনে রাখতে হবে অল্টারনেট অ্যাঙ্গেলের মান। আর একটা যেটা রয়েছে কি জানো, করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে তোমার এটার মান যেটা হবে এটার মান সেটা, এটার মান যেটা হবে এটার মান সেটা। তো এইগুলি হচ্ছে। চলো আমরা শুরু করি এবার প্রশ্ন। শুরু করি, হ্যাঁ ভাই। আর আর একটা মিনিট গল্প করব। আজকে আমি ওবিসি কেসের জন্য যে হিয়ারিংটা হচ্ছিল, সেখানে একটা ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম। ঠিক আছে, হিয়ারিংটা ওবিসি হিয়ারিং, সেখানে আমার অনেক স্টুডেন্ট ছিল, ইংলিশে বলছে। ওরা ভাই ওরা ওখানে কমেন্ট করছে। দেখো মানে এরা এমন বুদ্ধি এদের, একটা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে বলছে আহ সম্মানীয় বিচারপতি আপনি তাড়াতাড়ি পরীক্ষাটা নিন। মানে এত বড় একটা প্যাসেজ লিখে দিয়েছে ওখানে, বলছে এই ওই ওই মানে ওরা শুধুমাত্র মানে ওখানে কমেন্ট করে এটা বোঝাতে চাইছে যে আমরা আমাদের এই কমেন্ট বিচারপতির কাছে চলে যাবে। মানে এতটাই ওরা ড্যাম, আর কি বলবো ওদের, সত্যি কথা বলছি এতটাই বোকা এরা। কি যেন চ্যানেলটার নাম, যাই হোক যেখানে বেশি আসে, আমি সার্চ করেছিলাম ওটা চলে এসেছিল, এনডিএস না কি যেন, ভুলে গেছি ওটা, ওই চ্যানেলটা। ওখানে ভাই কি গালাগালি দিচ্ছে। ওখানে একটা মেয়ে ওখানে এসছে, ওই মেয়েটার পেছনে লেগে গেছে সবাই, স্টুডেন্ট গুলো। এরা নাকি এবার চাকরি, আবার বলছে স্যার বাংলায় বলুন, বাংলা আমরা ইংলিশ বুঝতে পারছি না, এই বুঝতে পারছি না, বাংলা বলতে পার না, কষ্ট হচ্ছে। মানে এইরকম, আমি জাস্ট হাসছিলাম। ঠিক আছে, মানে আর কি বলবো। জায়গা যাবে না, একদমই তাই। চলো আমরা এবার প্রশ্ন শুরু করি, ভালো লাগবে দেখো। হ্যাঁ, তাহলে যেটুকু বললাম সেটুকু একবার রিভিশন দিয়ে নাও আজকে। এই লাইন এবং অ্যাঙ্গেল ওখানে শেষ, এবার প্রশ্ন আমরা করব, কেমন প্রশ্ন হয় সেটা দেখো। ঠিক আছে, চলো ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। আচ্ছা এইগুলো অবশ্যই তোমরা দেখতে পারবে, কারণ এইগুলো ভাই আমাকে ছবিকে অনেক এই এই জ্যামিতির পিপিটি করে অনেক খ্যাপা, অনেক খ্যাপা। এগুলো তো টাইপ করা যায় না, এইগুলো এগুলো তো সেই ছবি ই করে তারপরে করতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো আমাকে তোমরা বলো উত্তর কি হবে, ভালো করে বোঝার চেষ্টা করবে এবার। ঠিক আছে, বলো। এক্স এর মান চেয়েছে, দেখতে পাচ্ছ সব। এই যে এক্স এটা মান চেয়েছে, কি চেয়েছে, এই যে এই হচ্ছে প্যারালালের চিহ্ন, ভালো করে বুঝবে, সমান্তরালের চিহ্ন। এই যে এটার মান তুমি কি করে বের করবে আমাকে বলো দেখি। এটার মান কি করে বের করবে? অনেক রকম ভাবে বের করতে হয়, যার চোখে যেটা পড়বে। দেখো এটা যদি 105 হয়, তার মানে পরিষ্কার বুঝতে পারছো? কি বুঝতে পারছো স্যার? এটা যদি 105 হয়, এই মোট তো 180 ডিগ্রি, তাহলে এটা কত বলতো? স্যার এটা তো 75 ডিগ্রি হয়ে গেল, তাই না? একদমই হ্যাঁ স্যার। এবারে দেখো, এবারে এই দুটো লাইন যদি যেহেতু প্যারালাল রয়েছে, ভালো করে বুঝবে, খুব ভালো লাগবে, সত্যি কথা বলছি। প্যারালাল রয়েছে, তাহলে এটা আর এই কোণের মান তো 180 ডিগ্রি। তাহলে ভাই এটা কত আমাকে বলো? এটা হচ্ছে 135 ডিগ্রি, এটা এই কোণটা 135 ডিগ্রি যদি হয়, তাহলে এটাও তো 180 ডিগ্রি। তার মানে এটা কত ভাই? 135 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আমার 35 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যদি হয়ে যায়, দেখো 75 আর 45 হয়ে গেল, একটা ত্রিভুজ এটা, তাহলে 180 ডিগ্রি মান। 120 ডিগ্রি যদি হয়, তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই হচ্ছে কোশ্চেন, কোনো খাতা কলম লাগবেই না, তুমি জাস্ট মুখে মুখে করে দিতে পারবে। বাহ, এই তো ফাটাফাটি। তো অপশন নাম্বার এ। হয়তো আমার চোখে এটা পড়লো, আরো অনেক রকম ভাবে হতে পারে, আরো অনেক রকম ভাবে হতে পারে, তুমি সেটাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এটা আমার চোখে পড়লো, হ্যাঁ আমি কোনটার সাথে কোনটা করছি, বোঝা গেছে? খুব ভালো লাগবে, দেখো না, ভাল লাগবে। এটা যদি 105 হয়, আমি ছবিটা বড় করি, ভালো লাগবে তোমাদের দ্বারা, আর কালিটা একটু সরু করে নিই।
দেখো এটা যদি 105 হয়, মোট আমরা কি জানি এটা তো 180 ডিগ্রি, তাই না? এটা তো এটা যদি 105 হয়, এটা কত ভাই? এটা 75 ডিগ্রি। পরিষ্কার পেয়ে গেছি। এবার আমার এই কোণটা খুঁজে পাওয়ার দরকার। এটা এবং এটা কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেল রয়েছে, তাই না? তাই এটার মান এবং এটার মান 180 ডিগ্রি, তাই না? কারণ এটা হচ্ছে সমান্তরাল রয়েছে, ভালো করে বুঝবে, তুমি নিজের মতন টানতে পারো। তো এটা 45 যদি হয়, এটা তো 135 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 135 হয়, তাহলে এটা 45 ডিগ্রি ভাই। আর এটা আবার 180 ডিগ্রি হয়ে যাবে। তো এটা মূলে 120 আর এটা হচ্ছে 60। ব্যাস, গল্প শেষ। আছে? আরো অনেক রকম করা যেতে পারে, যার চোখে যেটা পড়বে। ক্লিয়ার? হয়েছে? আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝো ভালো করে। অবশ্যই অরিন্দম, তুমি যেটা বলছো, বাট আমার বের করতে হবে এটা। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হতে বাধ্য ছিল। ঠিক আছে, দেখো এটা 45 ডিগ্রি হয়েছে বলে এটা 135 হয়েছে, 180 ডিগ্রি। কিন্তু এখানে তো আমার যেতে হবে, এটা আমার বের করতে হবে। হয়েছে? বাহ, এই তো গুড স্টুডেন্ট, গুড ছাত্রছাত্রী। বলো দেখি কোশ্চেন নাম্বার 2, দেখি কে পারো, খুব ভালো করে পড়বে। যদি একটা ছেদ রেখা, মানে এই যে ছেদ রেখা মানে ট্রান্সভার্সাল লাইন, কি মনে পড়ে? সব মনে পড়া উচিত। এই যে এটা হচ্ছে একটা ট্রান্সভার্সাল লাইন, দুটি সমান্তরাল রেখা। আমি ছবি আঁকি, ছবি সবসময় দেবের কোনো মানে নেই। এটা সমান্তরাল রেখা ছেদ করেছে একটা ছেদ রেখা, এই যে ধরো এটা ছেদ করেছে, এবং ছেদ রেখা একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণের পার্থক্য 40 ডিগ্রি। আচ্ছা চলো, কি বলেছে জানো? পারবে তোমরা? পারবে? পারবে? একই অভ্যন্তরীণ কোণ, দুটি একই পাশে, তুমি ধরলে এটা ধরো না এটা ধরো, এটার কথা এবং এটার কথা বলেছে, অভ্যন্তরীণ কোণ বলেছে এটা, ঠিক আছে? এগুলো হচ্ছে অভ্যন্তরীণ কোণ, এদের পার্থক্য 40 ডিগ্রি। তার মানে আমি ধরো এটা থিটা ধরলাম, এই দুটো কোণের মান তো 180 ডিগ্রি না? ইয়েস। তাহলে এটা কত হয়ে যাবে বলো আমাকে? 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যাবে, কারণ এটা তো সাপ্লিমেন্টারি। এরা ইয়েস অর নো? এটা তো সাপ্লিমেন্টারি ভাই। এই দুটো কোণের মান তো 180 ডিগ্রি, তাহলে এটা যদি থিটা হয় তো 180 মানে থিটা হবে। তাহলে এবার আমি বলতেই পারি স্যার থিটা মাইনাস, এখানে দেখো 180 মাইনাস থিটা, এবং যদি ব্র্যাকেট ঢোকান তো প্লাস থিটা হয়ে যেত। তো এটা সমান সমান বলেছে কত 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 40 বলেছে। এই যে আমি ঠিক করেছি? একদমই হ্যাঁ স্যার, কারণ আমি যদি ব্র্যাকেটে দিতাম তাহলে এই মাইনাসের মাঝে প্লাস হতো। তো এখানে 2 থিটা হবে, এটা ওই পাশে হয়ে গেলে 220 হয়ে যাবে, আর থিটার মান হয়ে যাবে 110। তো থিটার মান এখানে পরিষ্কার 110 হয়ে গেছে। বলেছে সবচেয়ে ছোট কত? ছোট তো ভাই এখানে 110ই রয়েছে। তাহলে 110 থেকে তুমি যদি, দাঁড়া এক মিনিট, সবচেয়ে ছোট কোনটি নির্ণয় করো। আমার কি কোথায় ভুল হলো? আমার ভুল তো হওয়ার কথা নয়। 220 রয়েছে, 110ই হবে, ঠিক ওরা ওই পাশে গেলে 220 হবে, একদমই তাই। তাহলে ছোট কোণ কি হবে? ছোট কোণ তো 70। 70 তো অপশনে, 70 হওয়ার কথা তো অপশনে। হ্যাঁ, 120, ও সরি 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 সরি, 220 তো হবে। 40 ডিগ্রি তো বলেছে নাকি? দ্য সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল লাইন 40 ডিগ্রি, দেন ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল বলেছে। তো এটা যদি 110 হয়, তাহলে তো 70 ডিগ্রি হওয়ার কথা ভাই, এখানে 70 ডিগ্রি হওয়ার কথা। ঠিক আছে, 70 ডিগ্রি, কারণ থিটার মান 110 বেরিয়ে গেছে, তাহলে এটা তো অবশ্য 70 ডিগ্রি হওয়ার কথা হবে এখানে। এখানে 240 কোথায় হবে? 180 ওই পাশে গেলে 220 হবে, 220 হবে তো। হ্যাঁ, একদমই তাই। বলো। একদমই তাই। এটা ভুল আছে, ঠিক আছে? অপশনে 70 করে নাও, এক জায়গাতে এটা 70 করো। অঙ্ক নিয়ে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? এটা এই প্রথম দুখানা প্রশ্ন অবশ্যই ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল, এগুলো অবশ্যই আমি বলে দিই। আমাকে শেখাতে গেলে এটা ফার্স্ট যেহেতু রয়েছে টাইপ, আমাকে 2-3খানা প্রশ্ন এসএসসি সিজিএল প্রশ্ন টেনেছি যে তোমরা বুঝতে পারো। তারপর রেলের প্রশ্ন আছে, তোমরা সব পারবে, জাস্ট কনসেপ্ট বোঝো। এখানে ভুল হওয়ার কোনো বিন্দু মাত্র সংশয় নেই, বিন্দু মাত্র সংশয় নেই। চলো আরেকবার বোঝাই। ভাই বুঝতে পেরেছো?
এটা এবং এটার মান তো 180°, তাহলে এটা যদি থিটা হয় এটা তো 180 মানে থিটা হবে। তো এই দুটো যোগফল, এবার আমি যোগফল যদি থিটা মানে ডিফারেন্স বলেছে, তো থিটা মাইনাস আমি যদি এখানে মাইনাস দিতাম তো মাইনাস হলে কি প্লাস হয়ে যেত না সেটা বলো। তাহলে থিটা এবং 2 থিটা হয়ে যাবে এবং 180 ওই করে 220, থিটার মানে 110, তাহলে এটা তো বড়, তাহলে ছোট কত হবে, এখান থেকে 110 বাদ দিলে অবশ্যই 70 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 70, এখানে 70 হয়ে যাবে। একদম ভীষণ সুন্দরভাবে বুঝতে পেরেছি, ইয়েস অর নো আমাকে বলো। হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা আমি পারছি না কেন, উত্তম কুমার বলো। এআই টেকনিশিয়ান ফ্রম আসাম, না ফ্রম ত্রিপুরা, তাই তো? কেন পারছো না উত্তম কুমার, মন কোথায় রয়েছে, কার কাছে রয়েছে? এগুলো তো বুঝিয়ে দিয়েছি। কনজিকিউটিভ ইন্টার অ্যাঙ্গেলের এই যে ভিতরের কোণগুলো রয়েছে এটাই তো বলেছে যে অভ্যন্তরীণ কোণের পার্থক্য এটা। তো এটা যদি থিটা হয় এটা তো 100, মোট তো 180°, তাহলে থিটা মানে 180° মাইনাস থিটা হবে। তো এটার ডিফারেন্সটা, এই যে ডিফারেন্সটা 40° বলেছে ভাই, এটা না পারার কিছুই নেই আমি। এটা 180 220 হবে, তাহলে এটা 110°। তাহলে থিটা যদি 110° ছোট মান চেয়েছে তাহলে অবশ্যই 70°, এটা না পারার কিছু হয়নি। ছ্যাবলামো করছো, বুঝতে চাইছো না তুমি, তার জন্য বোঝাতে পারছি না আমি। চলো দেখি কোশ্চেন নাম্বার 3, ভালো করে পড়বে, খুব সুন্দর করে পড়ার চেষ্টা করবে। বলো। দেখো নিচের চিত্রে যদি এল মানে এই যে এই দুটো লাইন সমান্তরাল রয়েছে, এটা কিন্তু চিহ্ন এল, যে লাইনটা এম এর সমান্তরাল, এবং এ এবং বি দ্বারা চিহ্নিত কোণগুলির পরিমাপ, মানে আমার এ এটা চেয়েছে আর এটা চেয়েছে, ওরে বাবা, মানে এ আর বি চেয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। বলো দেখি। দেখো কথা হচ্ছে কি, আচ্ছা পারবে এটা, এই অ্যাঙ্গেলটা যদি 110 হয়, তার মানে স্যার এই অ্যাঙ্গেলটা 110, আমি তোমাদের বলে একটু আগে বললাম এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, ধরো এই অ্যাঙ্গেলটা যদি 110 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি 110 হবে না? একদমই হ্যাঁ। তাহলে এটা যদি 110 হয়, এটা আমার 110, সি এর মান 110 পেয়ে গেছি। তাহলে 110 যদি হয় তাহলে বাদ বাকি এটা কত হবে, 70 হবে। তো এর মান 70 হয়ে গেল, বাহ। তো 70 দিয়ে একটাই রয়েছে, খেলা শেষ, কিন্তু উত্তর হয়েই গেছে। তো 70 আমি বের করলাম। এবারে এটা যদি 70 হয়, ভালো করে বুঝবে, এটা যদি 70 হয়, এটা 40, 110, তাহলে 70 আর 40 110, এটা তাহলে ত্রিভুজ হয়ে গেল। 110 যদি হয় তাহলে এখানে 70, 70 যদি হয় এটা মোট 180°, তাহলে ভাই এটা 110°। ওহ, লাভলি কনসেপ্ট। তাহলে 70 আর 110-এর গল্প হয়ে যাবে, অপশন নাম্বার সি হবে উত্তর। কত সুন্দর করে হচ্ছে দেখো, কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই, ছবি আমাকে দেবে, আমাকে যা বলবে আমি সেটা করবো, পরিষ্কার কথা, আমাকে যেটা বলবে আমি সেটা করব, কোনো অসুবিধা থাকতে পারে না। হয়েছে, ক্লিয়ার সবার? বলো, কারো কোনো অসুবিধা? এখানে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা সমান সমান এটা হবে কিনা, করসপেন্ডিং অ্যাঙ্গেল যেটা রয়েছে, তো এটা যদি ভাই 110 হয় তাহলে এটাও তো 110 হবে, এটা যদি 110 হয় এটাও তো 110 হবে। আর আমরা জানি এটা মোট 180°, তাহলে 110 যদি, এটা তো 70 হয়ে যাবে, এ যদি 70 হয় তাহলে 70 পেয়ে গেছো, 40 110, তো এটা ভাই 70, মোট তো 180, তা 70 যদি হয় এটা মোট আবার 180, তাহলে এটা 110, কোনো গল্প নেই, জাস্ট এরকম ভাবে ওরাও 70 আর 110, পরিষ্কার বুঝে গেছো? বলো। ভাস্কর, হেমন্তী, শুভ, চম্পা, কষ্ট হচ্ছে জিওমেট্রি করতে? এগুলো তো সহজ। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই, আস্তে আস্তে করছি, স্পিড বাড়াবো পরের দিন থেকে। দেখো এই কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি আমি, কে পারে আমি দেখতে চাই, আমি কিন্তু এই কনসেপ্ট দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, সত্যি কথা বলছি। এটা 4 নম্বর কোশ্চেন হবে। চ
চেঞ্জ করেনি তো। চলো এটা 4 নাম্বার কোশ্চেন হবে। এটা বলো দেখি। বলো। মজা লাগছে তাই তো? বেশ। দেখো যখন তুই ট্রান্সভার্সাল, এই যে মানে এখানে বাংলায় ইংলিশে দিয়ে দিয়েছে ট্রান্সভার্সাল, মানে তোমার এটাই মনে রাখবে, ছেদকারী লাইন যেটা রয়েছে, ঠিক আছে। তিনি সমান্তরাল রেখা, দেখো 3টি সমান্তরাল রেখা, এটা 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 আমি কিন্তু কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, যা কোথায় গেল গা। এই যে এটা সমান্তরাল লাইন রয়েছে, 2টি ট্রান্সভার্সাল লাইন, ধরো এখানে এটা রয়েছে, এটা এখানে রয়েছে, করেছি। এবং প্রথম ট্রান্সভার্সাল দ্বারা গঠিত অন্তঃচ্ছেদ অনুপাত, মানে এই যে আমি ধরো এখানে এই অনুপাতটা, এটা আর এটার অনুপাত এবং এই দুটোর অনুপাত, এটা তো প্রথম ট্রান্সভার্সাল, এটা সেটাই বলেছে যে প্রথম ট্রান্সভার্সাল দ্বারা গঠিত অন্তঃচ্ছেদের অনুপাত, মানে এটার অনুপাত, এই যে এটা এবং এটার অনুপাত 3:4 হয়, আর দ্বিতীয় ট্রান্সভার্সাল গঠিত অনুপাত কি হবে বলো? 3:4ই হবে না? একই না? বুঝিয়েছি। তাহলে এটা যদি আমি একটু আগে হয়তো বললাম যে এটা যেটা অনুপাত হবে এটাও সেটাই অনুপাত হবে, তাহলে 3:4 যদি হয় এটাও কিন্তু 3:4ই হবে। তো অবশ্যই আমার বি হবে উত্তর। ঠিক আছে, বাহ এই তো পারছো। ক্লিয়ার সবার? এটা 4 নাম্বার। চলো আজকে আর বেশি করাবো না, 5 নাম্বার কোশ্চেন 5টা করালাম, কালকে আমাদের এটা কমপ্লিট করবার কথা হচ্ছে। আজকে যতগুলো আমি করালাম না সব কিন্তু পড়ে রাখবে, নাহলে কালকে অসুবিধা হবে, ঠিক আছে? কালকে না হলে কিন্তু অসুবিধা হবে। যতগুলো আমি তোমাদের থিওরি দিলাম সেগুলো অবশ্যই তোমরা কিন্তু পড়বে, ভালো করে পড়ে রাখবে। বলো অ্যান্সার কি হবে? 7টার সময় তুফান ব্যাচের ক্লাস রয়েছে, বোর্ড অ্যান্ড স্ট্রিম কিন্তু কমপ্লিট করানো হবে। বলো। ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে না? হ্যাঁ একটু বাঁকা হয়ে গেছে। এই ক্যামেরা ভাই সোজা দাঁড়াচ্ছেই না, একটু বাঁকা বাঁকা সবসময় লাগে। কি যে করি ক্যামেরাটা নিয়ে, কিছু মানুষের মতন বললেও কনসেপ্ট বোঝে না, মানে কনসেপ্ট বলতে কথা শোনে না সেই রকম কিছু মানুষ আছে জীবনে, দেখা হয় দেখবে, তাই না? কিছু মানুষের সাথে জীবনে দেখা হয়, এই ক্যামেরার মতন আমার। বেশ। কি বলেছে? এ বি, দেখো এখানে বলেছে এ বি সি ডি প্যারালাল, আবার সি ডি আর ই এফ, তাহলে ওভারঅল সবাই সবার সাথে প্যারালাল রয়েছে। ঠিক আছে। আর এখানে পরিষ্কার বলেছে যে ই এ, যে এই যে লাইনটা রয়েছে এটা এটার সাথে সমকোণে রয়েছে, এই যে লম্ব রয়েছে, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এইগুলো আজকে, ঠিক আছে। তাহলে বি জিডি যদি এখানে 62 হয়, ভালো করে বোঝো, এখানে বি জিডি 62 যদি হয়, আচ্ছা এই কোশ্চেনটি কি আজকে করিয়েছি না আমি প্র্যাকটিস সেটে? তো এটা যদি 62 হয় তার মানে এটা কত? এটাও 62। ওকে, ভার্টিক্যালি অপোজিট, এটাও 62 ডিগ্রি রয়েছে। বেশ। এবারে বের করতে বলেছে ডাব্লুর মান, মানে এটার মান বের করতে বলেছে। এবার আমাকে বলো ভাই, এটা যদি আমার 90 ডিগ্রি হয়, এটাও তো পারপেন্ডিকুলার, 90 ডিস্টেন্স সমান হলে তো এটাও 90 ডিগ্রি আছে। তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয় তো 90 আর 62 হচ্ছে 152, আর 152 যদি মোট হয় তাহলে এই ডাব্লুর মান কি হয়ে যাবে? অবশ্যই বাদবাকি হবে, তো 28 হবে উত্তর এখানে। এই যে অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? বলো। কোনো অসুবিধা? সাউন্ডটা ঠিক করব, ঠিক আছে ভাই, চেষ্টা করছি। সবাই প্রেজেন্ট হয়েও কিন্তু তুফান ব্যাচের ক্লাসে, হ্যাঁ। আচ্ছা, আহ, 5টা প্রশ্ন করলাম ধরো আজকে, যতটুকু করিয়েছি কারো কোনো অসুবিধা হয়েছে সত্যি করে বলো তো? কারো কোনো অসুবিধা হয়েছে? মনোজিৎ এটা তোমার জন্য রইলো, 6 নম্বর কোশ্চেন তোমার জন্য রইলো এটা, হ্যাঁ। বলে দিও পারবে এটা, লাইনে এবং অ্যাঙ্গেলে এটা করে রেখো, তারপর আমি দেখাচ্ছি, অনেক প্রশ্ন রয়েছে।
6 নম্বর কোশ্চেন আজকে তোমরা এটা কালকে আমরা শুরু করবো, এটাও পারবে, কোনো অসুবিধা নেই। বলো উত্তর কি হবে, বলো দেখি। নিচের চিত্রে কিউএস মানে তোমার কিউএস এবং ইএফ এটা আর এটা প্যারালাল রয়েছে, এবং এটাও প্যারালাল রয়েছে, সবাই সবার সাথে প্যারালাল রয়েছে, সমান্তরাল রয়েছে। তাহলে উত্তর কি হবে বলো দেখি, চলো এটা করো। দেখো কথা হচ্ছে এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এটা যদি একে অপরের প্যারালাল হয়, ভালো করে বুঝবে, তাহলে এই দুটো কোণের মান তো 180 ডিগ্রি, তাহলে ভাই এটা তো 120 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে, যদি প্যারালাল হয় এই দুটো মানের তো 180 ডিগ্রি, 120 ডিগ্রি হয়ে যাবে। এবার কথা হচ্ছে আবার এই দুটো দেখো এটা একেবারে প্যারালাল রয়েছে, তাহলে এই দুটোর মানও আবার 180 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 120 হয়, এটা 60 ডিগ্রি হবে। ভাই এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা আবার 180 ডিগ্রি, তার মানে এটা ভাই 120 ডিগ্রি হবে। কত সুন্দর করে করা যেতে পারে, দেখতে পারছো? এই হচ্ছে খেলা জ্যামিতির। তো অপশন আমার এখানে সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, খালি যেইগুলো পড়ালাম আমি সেইগুলোকে ভালো করে কিন্তু একটু রিভিশন দিয়ে নিও ওই থিওরিগুলোকে, নাহলে তুমি কিন্তু করতে পারবে না। কালকে থেকে আমরা খুব স্পিডে করব, যেইগুলো আমি শেখালাম, যেগুলো আমি বোঝালাম, সেইগুলো কিন্তু একটু ভালো করে একটু করে নিও, এটাই হচ্ছে বলার। ঠিক আছে, বলো হয়েছে? কার কোনো অসুবিধা? না থাকতে পারে না। চলো 7টার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রিয়া বলছো 5 নম্বরটা আর একবার। প্রিয়া কোথায় অসুবিধা হচ্ছে? প্রিয়া ভালো করে বোঝো, এই অ্যাঙ্গেলটা যদি 62 হয়, এটাও 62, কারণ আমি বলেছি যদি দুটো লাইন হয় যে এই লাইনটা যা হবে এটাও যা হবে, সেই কনসেপ্ট যদি করি তো এটাও তো 62 ডিগ্রি হবে। আর এটা যদি তোমার থাকে, এটা যদি ভাই অনুভূমিক মানে তোমার উলম্ব থাকে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি পরিষ্কার বলে দিয়েছে, তো এটাও 90 ডিগ্রি। তাহলে 90 আর 62 হচ্ছে 152, একটা ত্রিভুজ, তো এটা তো একটা ত্রিভুজ। তাহলে মোট যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে 152 নিয়ে নিয়েছো, তাহলে এটা কত হয়ে যাবে, সেটা বাদ বাকিটা, এটা 28 হয়ে যাবে। হয়েছে? না হলে তুমি এটাকে এরকম ভাবে করতে পারো যে এটা যদি 62 হয়, তাহলে বাদ বাকিটা কত, এটা 118, এটা আবার এটা যদি 180 হয়, তাহলে বাদ বাকি 62, এটা এরকম ভাবে ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো এই পর্যন্ত রইলো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কালকে চেষ্টা করো লাইন আর অ্যাঙ্গেলের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দেওয়ার কালকে। চলো টাটা।